আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মুহূর্তে যারা আমাদের এই প্রোগ্রামটুকু দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা আমাদের এই প্রোগ্রামটির জন্য অধীর আগ্রহে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই প্রোগ্রামটি দেখার জন্য অপেক্ষা করেন, সেজন্য আপনাদের কাছে আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমাদের বিভিন্ন রকম, যেহেতু এটা আমাদের প্রফেশনাল কোনো কাজ না, আমরা আমাদের শুধু সামাজিক দায়বদ্ধতা থেকে প্রোগ্রামটুকু করে থাকি। এবং আমাদের প্রত্যেকেরই আসলে বিভিন্ন রকম প্রফেশনাল, পারিবারিক এই কাজগুলোর বাহিরেই সময় বের করে এই প্রোগ্রামগুলো আমাদেরকে করতে হয়। তো বর্তমানে আমরা সবাই প্রফেশনাল কারণে কিছু ব্যস্ত সময় পার করছি, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এর ভিতর আমরা চেষ্টা করতেছি এই প্রোগ্রামটুকু যতটুকু সম্ভব আহ আপনাদের সামনে উপস্থাপন করার। মহাজাতকের বিভিন্ন দিকগুলো, যে অন্যায়গুলো আমরা সেখানে থাকাকালীন সময় দেখেছি, কিংবা অনেক সময় তার নির্দেশে যে অন্যায়গুলো আমরা করেছিলাম, এই বিষয়গুলো নিয়ে আমরা যতটুকু সম্ভব আমরা এই প্রোগ্রামটুকু কন্টিনিউ করে যাব। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন যথারীতি আমাদের আনোয়ার ভাই এবং মাসুদ রানা ভাই। আমি শুরুতে আপনারা সম্প্রতি জানেন যে লামাতে আমাদের যে কোয়ান্টাম অফিস আছে, তার পাশাপাশি ওইখানে স্থানীয় জনমন্ডলীর সাথে সম্প্রতি গত মাসের লাস্টের দিকে একটা ঝামেলা হয়েছিল, জুন মাসের 22 তারিখের দিকে। এরপরেই আমাদেরকে এই ইয়েটা নিয়ে আমরা ভিডিও ছাড়া পরে কোয়ান্টামের বিভিন্ন লোকজন আমাদেরকে, বিশেষত আমাকে এবং আনোয়ার ভাইকে বলেছিল আমরা মদ্য পাই, আমরা ধূম পাই, আমরা মদ খাই, গাঁজা খেয়ে ওইখানকার বিভিন্ন রকম অকারেন্স করার কারণে আমাদেরকে মহাজাত কোয়ান্টাম থেকে বের করে দিয়েছে। এবং আমরা আনোয়ার ভাইয়ের বিরুদ্ধে এটা অভিযোগ যে আমরা প্রচুর টাকা মেরেছি। এবং আনোয়ার ভাইয়ের বিরুদ্ধে বড় একটা অভিযোগ হচ্ছে আনোয়ার ভাই কোয়ান্টামের টাকা দিয়ে লামাতে 25 একর জায়গা কিনেছে। এবং আমি শুনছি 150 বিঘা। আচ্ছা, ঠিক আছে। তো এখন মানে জিনিসগুলো দেখা যাচ্ছে দেখি আমাদেরকে আসলে আগে তো শুনতো আমার টাকা আত্মসাৎ করছে, আর আনোয়ার ভাই টাকা আত্মসাৎ প্লাস লামাতে জায়গা জমি কিনছেন। এখন তার সাথে যুক্ত হয়েছে আনোয়ার ভাই এবং আমরা দুজন লামাতে মদ খাইতাম, মদ খেয়ে মাতলামি করতাম, সেখানে মদ, গাঁজা, সিগারেট যত রকমের নেশা দ্রব্য আছে এগুলো আমরা পান করতাম। এই কারণে আমাদেরকে কোয়ান্টাম থেকে বের করে দেওয়া হয়েছে। তো একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমরা শুরু করতেছি। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, আমি এরকম অর্গানাইজাররা যখন আপনি চলে আসেন, এরপরে আমি জানতে পারি, মানে এটা কিন্তু মহাজাতক কখনো বলেনি। এটা কোয়ান্টামের যারা বেতনভুক্ত লেসপেন্সার দাস যেগুলো ছিল তারা বলতো যে আনোয়ার ভাই প্রায় 150 বিঘা মতন জমি নিজের নামে কিনেছে গুরুজির টাকায়। তো আপনার নামে লামাতে বা বান্দরবানে কত বিঘা আসলে জমি আছে আপনার নিজের নামে? না, আমি বলি, একটা জিনিস হচ্ছে কি, যে 150 বিঘা হোক আর 1.5 বিঘা হোক, যদি আমার নামে আমি কাগজ করে থাকি, তাহলে লামা ভূমি অফিসে, বান্দরবন ভূমি অফিসে বা বরিশাল ভূমি অফিসে সার্চ দিলেই তো পাওয়া যাবে। আমার এনআইডি কার্ড, আমার নাম, বাবার নাম দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে না? এটা যদি অনলাইন হয়ে থাকে তাহলে সার্চ দিলে পাওয়া যাবে। যদি অনলাইন না হয়ে থাকে, সব জায়গায় বাংলাদেশে সব জায়গায় তো অনলাইন হয়নি। আমাকে বলতে দেন, যেখানে সেটাই অনলাইন বিস্তারিত বলুন একটু। জি, না না না, যেখানে অনলাইন হয়নি সেখানে বায়না, দলিল, রেজিস্ট্রি নামা এগুলো কাগজ আছে না? অবশ্যই অবশ্যই, দলিল তো মুখে সেটাই একটু মুখে হয় না। বিস্তারিত বলুন। হ্যাঁ হ্যাঁ, দর্শকের জন্য, মানুষের জন্য একটু মানে খোলাসা করে বলুন, ডিটেইলস বলুন। জি হ্যাঁ হ্যাঁ, তো এখন আপনাকে দলিলটা তো প্রেমপত্র না যে একটা বইয়ের ভিতরে গোপনে দেয়। এটা ক্রেতা বিক্রেতা যাবে, ছবি তুলবে, তারপর সেখানে একজন ক্লাস 1 ম্যাজিস্ট্রেট, সাব রেজিস্ট্রার, ইওনো, সে সেটা করবে। তার তো একটা কপি 2008 সালে, 9 সালে, 10 সালে, 11 সালে, 12 সালে একটা আছে। তো সেটা একটা কপি, তো সেটা একটা কপি ওরা দেখালেই তো পারে, তাই না? জি, অবশ্যই অবশ্যই। ওইখানে পাহাড়ে এটা মহাজাতক, মহাজাতক কিন্তু এগুলো বলে না, কিন্তু মহাজাতক বলা। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের কোনো অর্গানিয়ার আমার বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলবে না যতক্ষণ পর্যন্ত তাকে আদিষ্ট করা না হবে। এই যে এখন যে আমাদের ফেসবুক পেজে এবং আমাদের কোয়ান্টাম ক্রাইমে যে মন্তব্য করতেছে যে কোয়ান্টার ছেলেগুলোর, এগুলো সবগুলাকে মাহফুজ ভাই, যে সাধারণ একটা মেট্রিক পাস ছেলে, যে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ বিভাগে কাজ করে, প্রায় 60,000 টাকা স্যালারি পায়, তাকে বলা হয়েছে যে ছেলেদেরকে অনুদান দিয়ে এখানে নেগেটিভ মন্তব্য করায়। এরা কিন্তু মহাজাতক বলতেছে না ছেলেগুলাকে, সে তো দাদু, কিন্তু সে বাধ্য করতেছে। মাহফুজ ভাই যদি বলে দেন আমি এটা করবো না বা এটা করা সম্ভব না আমার পক্ষে, তাহলে কালকে তাকে কিন্তু বাড়িতে চলে যেতে হবে। তার পক্ষে 60,000 তো দূরের কথা, 30,000 টাকা বেতনে সে চাকরি পাবে। যে অর্গানিয়ার ভাইরা বা আপনার কানে আসছে সারা বাংলাদেশে, সালে ভাই ছাত্রদেরকে নিয়ে যা পাহাড়ে দেখাইছে, এই পাহাড়গুলো সব আনোয়ার আলম,
ওই ছাত্রদেরকে কেউ কেউ ঢাকার ওয়েলোতে জিজ্ঞেস করছে জানোয়ার যেখানে 50 একর 100 একর জায়গা আছে, এই জায়গাগুলা কোথায়? তো ওরা তো বলছে যে ওই 100 একর জায়গা 50 একর জায়গায় কলা গাছ গাড়লেও তো ঢাকা থাকা আরামে থাকে। এই জায়গাগুলো তো আমরাও জানি না, কিন্তু আমরা শুনছি, আপনারা যেমন শুনছেন আমরাও শুনছি। তো যারা জিজ্ঞেস করছে ওয়েলোতে, ওই ছেলেগুলো আমাকে পরে বলে দিচ্ছে যে অমুক স্যার অমুক আপা জিজ্ঞেস করে। একটা ব্যাপার হচ্ছে কি, একটা মানুষকে তো আপনাকে পচাইতে হবে, আর একটা লোককে কিভাবে পচাইতে হয় এটা তো মহাজাতকের চেয়ে নোংরা প্রক্রিয়া আর কেউ জানে না। আপনি কোয়ান্টামের ভিতরে পর কি হচ্ছে না, কত নোংরা কিছু হচ্ছে না, সেগুলো কিন্তু বাইরে প্রচার হচ্ছে না। আমি কোয়ান্টাম ফাউন্ডেশনে যারা আজকে আছে, যারা আমাদের সম্পর্কে নেগেটিভ মন্তব্য লেখে, তাদেরকে আমি অনুরোধ করতেছি আপনারা 3-5 জন একটা তদন্ত কমিটি করেন। কোয়ান্টামের কাছ থেকে আমার বিরুদ্ধে অভিযোগ শোনেন, আমার কাছ থেকে তার জবানবন্দি নেন, নিয়ে আপনারা তদন্ত করে আমাকে যে শাস্তি দিবে আমি সেটা মেনে নেব। ওরা একটা তদন্ত কমিটি করতে বলেন না। 150 বিঘা জমিতে পকেটে লুকায় রাখার মতো জায়গা না, লুকায় রাখার মতো জায়গা আরে আপনি বলেন। তো রাবার বাগান করছেন সেখানে। সেটা তাহলে তো ফিজিক্যালি রাবার বাগানটা আছে, আছে না? অবশ্যই, আমি তো তো বলুন, সেটাই জানতে চাচ্ছি যে যে ওটা সেই আপনি সেই জিনিসটা তারা ইনকোয়ারি করে তাদের রিপোর্ট দেখাক, এই না জিনিসটাই না আপনি বলেন। না এটা তো না, গোপন এটা করার এটা বিষয় তো না। আপনি, এটা তো আমি তো আর রাবার বাগান ভিডিও করে দেখাবো না, আমি তো চুরি করে করছি, কোয়ান্টামের টাকা মারি করছি। ওদেরকে বলতে পারেন, ওরা ভিডিও করে বলুক যে এটা আনোয়ার হকের রাবার বাগান, এই স্থানীয় লোক এসে সাক্ষী দিক যে হ্যাঁ এটা আনোয়ার সাহেব করছে, কোয়ান্টামের টাকা দিয়ে না, ওনার নিজের টাকা দিয়ে, বলুক না। না, একাধিক ভাই একাধিক বোন এই ধরনের তথ্য এখন ফেসবুকে আহ, 6 লাখ। রটাচ্ছে, কিন্তু না, আমি না, এগুলো- তাদেরকে অনেস্টলি বলছি যে আপনারা নিজেরাই আপনি যে কথাটা বললেন, আমিও তাদেরকে সেটাই বলছি যে আপনারা সেই দাগ নাম্বারটা দেন, খতিয়ান নাম্বারটা দেন, যে আনোয়ারের কোন কোন দাগ নাম্বার বা কোন কোন এসআর খতিয়ান অনুযায়ী এই দলিলটা আছে, আমি সেটা আমরা একটু খুঁজে দেখি, আমরাও আমি দেখি, তারাও দেখুক, আমরাও দেখি। আমি আমরা যে আপনাকে আনোয়ারের সাথে কথা বলি, যদি আনোয়ার আসলেই নিয়ে থাকে তখন তো আনোয়ারকে আমরাও বয়কট করবো, আমি আমি দান করে বয়কট দিলাম। করবো। না হ্যাঁ? না, ওই 150 একর জায়গা, 150 বিঘা জায়গা আমি দান করে দিলাম। কাকে আমি তো দান ওপেন করবেন? বলতেছি, কাকে দান করবেন? যে প্রমাণ করতে পারবে তাকে দিয়ে দিব, যে প্রমাণ করতে পারবে, আচ্ছা তাকে আচ্ছা, দিয়ে দিব। সেটা বলেন, আবার সে মহাদত্তকে প্রমাণ দান করবে, করবেন তার কিনা টাকা সেটা পড়ছে নাকি? সে শুনতে রাজশাহী চাচ্ছি। থেকে, না না, সে রাজশাহী থেকে ঢাকা থেকে যা পাহাড়ের ভিতরে খুঁজে আমার জায়গা কেন বের করবে? তার টাকা পড়ছে নাকি? ওই টাকা, ওই জায়গাটা তাকে দিয়ে দিন। ও, আপনি বলে দিবেন না, যে আনোয়ার চমৎকার, আলম বলছে, জায়গা যদি আপনি প্রমাণ করতে পারেন আপনাকে লিখে দিন, এটা গুড, দায়িত্ব আপনি নেবেন। সুন্দর ওইখানে কথা হয়েছে বলছেন। কি, ওইখানে যে কোনো জায়গায় আমার দীর্ঘদিন ওখানে থাকাতে এমন যে কোনো কারণে পাবলিকলি আমি এত বেশি মিশছি যে ওখানে অনেক বড় বড় লোকদের হাতি ছিল, তারা পাহাড় থেকে বড় বড় গাছ টেনে হাতি দিয়ে মানে পরিবহন করে ট্রাকে লোড করে নিয়ে আসতো। এই হাতিগুলো অন্য সময় যখন গাছ কাটা হতো না, তখন এই পাহাড়ে ঘাস খাওয়ার জন্য, কলা গাছ খাওয়ার জন্য হাঁটাহাঁটি করতে, অনেকের বাগানের ক্ষতি হইতো, একাশিয়া বাগানের ক্ষতি হইতো, আম বাগানের ক্ষতি হইতো। তখন ওই হাতির মাউথকে তারা বলতে, এই এই একাশিয়া বাগানে তোমরা হাতি চলাবা না, এ বাগান কিন্তু আনোয়ার সাহেবের। এটা আল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম অনেক বাগান পাহাড়িরা আমাকে বলছে, আনোয়ার আমরা কিন্তু তোর কথা বলছি, যে বাগান তোর, হাতে চৌধুরীদের বাগানের হাতি আসলে বলছে যে হাতি কিন্তু বান্ধি রাখতে বলছে। আপনি বিশ্বাস করবেন না, বাগানের মালিক বলতেছে হাতির মাউথকে, যেটা আনোয়ারের বাগান, এখানে হাতি ঢুকলে কিন্তু খবর করে দিতে বলছে, গুলি করে মারি ফেলবো হাতি। তখন হাতির মাউথ ওইদিকে হাতি নিয়ে যাইতো, এরকম 5-7টা হাতি ওই এলাকায় চড়ে বেড়ায়। আমার নাম ভাঙ্গিয়া ওরা পাহাড় বাগানগুলো রক্ষা করছে। এখন কেউ যদি যায় কয় একাশিয়া বাগান আনোয়ারের, এখন আপনার আমার কি করার আছে? কারো বউ যদি কয় আনোয়ার আমার জামাই হয়, আমার কি করার আছে বলেন? আর কোয়ান্টামের ওখানে অনেক তল্পিবাহক এখন পাহাড়ি জন্ম দিচ্ছে, তারা এসে বলবে যে এই যে এই বাগানটা আনোয়ারের, এই সেগুন গাছটা জড়ায় ধরে বলবে এটা আনোয়ারের। আমি কিভাবে প্রমাণ করবো এটা আমার না? না, এখানে প্রমাণ করার অনেক ওয়ে আছে, সেই কাগজ তো দেখাইতে হবে। আর একটা বিষয় হচ্ছে কি কাগজ ভাইয়া, তো ওখানে আমি যেটা জানি এবং আপনিও যে আরো ভালো জানেন, যে ওখানে আনোয়ার ইচ্ছে করলে তো জমি কিনতে পারবে না, মহাজাতক জমি কিনছে, সেটা হচ্ছে আনোয়ার ডিসি শোনেন, সাহেবের অনুমোদন সাপেক্ষে আনোয়ার সাহেব কেনাইছে, যে না না, আনোয়ার ইচ্ছে করলে তো ওখানে জমি কিনতে পারে না। আমি আপনাকে বলতেছি তো, এই কথাগুলো ওইখানকার মানে কোনো অর্গানিয়ার ভাই অর্গানিয়ার বোন বলতেছে না, এগুলা মহাজাতক বলাচ্ছে কেন? কারণ এই সমতল অঞ্চলের লোকেরা ওখানে যাতে জায়গা খুঁজে পাবে না, ওই জায়গা প্রমাণ করতে পারবে না, কিন্তু তারা তো আমাকে বিতর্কিত করতে পারবে। এই জন্য মহাজাতক তার আস্থাভাজন, যেমন একটা মেহেদি ভাই বলবে গম্ভীর হয়, হ্যাঁ এটা বলার মতো কে কে আছে আমি সবার নাম জানি, এমনকি মেহেদি আপনারা ভাই। নামগুলো একটু প্রকাশ করেন, হ্যাঁ, নামগুলো প্রকাশ করেন, তারাও মানে পাবলিকে বুঝুক যে তারা যে জিনিসগুলো পাবলিসিটি করতেছে সেটা তো আমরা জানি। আপনি না না, নামগুলো প্রকাশ করেন। না না, একটা জিনিস হচ্ছে কি, আমি যখন বললাম একজনের নাম বললাম, কিন্তু সে তো আমি তো ডাইরেক্ট শুনি না, আমি তো জানি এটা মেহেদি ভাই বলতে পারে। হ্যাঁ, এখন আমি বললাম যে কাউসার ভাই বলতে পারে, আপনি যদি নাও তো বলতে পারে। যেমন আমি বললাম সালে ভাই ছাত্রদেরকে নিয়ে যা পাহাড় দেখাইছে, আমি তো বলতেছি না যে এটা অন্য কোনো টিচার নিয়ে গেছে, আমি তো বলতেছি না একটু আবাসিকের অন্য কেউ নিয়ে গেছে। সালে ভাই যখন ওখানে ছিল
উনি ছাত্রদেরকে নিয়ে যা বলছে এই পাহাড় পুরা পাহাড়গুলো আনোয়ার হকের। তারপর আমি তো কোনোদিন এই পাহাড়ে যাই নেই আমি তো রুমা থানচি রোয়াংছড়ি সব জায়গায় দিই। আমার যদি ওখানে 150 বিঘা জমি থাকে আমার অ্যাটেনশন থাকবে না? ওখানে আমি জঙ্গল কাটবো না, ওখানে আমি চারা লাগাবো না, সার দিব না, বাগানের আমের ফসল করবো না, সে ফসল কোথায়? এই কথাগুলোর সমতল অঞ্চলের লোকদেরকে বলা হয় যে আনোয়ার কি করছে, আমাদের টাকা দিয়ে মহাজাতকের নামে জমি না কিনে কোয়ান্টামের নামে কিনে নিজের নামে কিনছে। আমি কেনার পর তাহলে আমার কাগজটা থাকবে না? সে কাগজটা কোথায়? কাগজ ফটোকপিটা তো তারা দেখাতে পারে। গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো যে ওইখানে আমি কি করছি, মহাজাতকে প্রতিষ্ঠিত না করে আনোয়ার হক তার ব্যক্তি ইমেজ কায়েম করছে। কিভাবে? যে টিউবওয়েল দিছে, শীতকালে শীত বস্ত্র দিছে, কোয়ান্টামের কাজ করছে, কিন্তু তার নাম ফুটে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো গত 17 সাল থেকে আজকে এই 26 সাল পর্যন্ত পাহাড়ে কোয়ান্টামে নাই। তা আমি যে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন পাহাড় ঘুরতেছি, তা আমার কি নাম কম আছে? তারা গার্জিয়ানদেরকে ডেকে ডেকে মিটিং করছে, ছাত্রদেরকে ডেকে ডেকে মিটিং করছে, গ্রুপ ডিসকাস করছে। ওই তারাকে আমাকে পচানোর তো কম চেষ্টা করে নাই। সম্মান দেওয়া নেওয়ার মালিক আল্লাহ। আমি তো নাম ধরে বলতেছি যে চিন্তারবর পাড়ায় এবং লংথুই কারবারি পাড়ায় 300 নং বউ মৌজায় পারভেজ ভাই কোয়ান্টামের টাকা দিয়ে সুদে টাকা লাগাইছে। কোন কোন মুরুংকে টাকা লাগাইছে আমি তো লিখে দিছি। তারা যা ওখানে যা জিজ্ঞাসা করুক, যে মুরুংরা বলুক যে পারভেজ ভাই যে সুদে টাকা লাগাইছে। সে কার্টিস পেপারে লেখার পরে সেখানে আবার সে ভিডিও করছে যে তুমি পড়ো, তুমি শোনো যে এত টাকার বিনিময়ে আমি সেগুন বাগানটা এত বছরের ধরে বন্ধা দিলাম, মাসে এত টাকা করে সুদ হবে, এই সুদ না দিলে আসলের সাথে যোগ হবে, এবং এই কথাগুলো সে ভিডিও করছে। আমি তো এটা লিখে মহাজাতকের সামনে বলছি, আমি ফেসবুকে লিখছি, এবং ওই মুরুংগুলা তো এখনো সবাই মরে নাই। যাদের দরকার তারা দেখবে এগুলা ইয়ে করুক, তদন্ত করুক। এখন কিছু ছাত্র আমি দেখতেছি, আমাকে ছাত্ররা জানাচ্ছে তো ওই ছাত্রগুলো তারা এখান থেকে ইন্টারমিডিয়েট বা মেট্রিক পাস করে চলে গেছে, তারা কিন্তু নেগেটিভ খুব কমেন্টস করতেছে। হ্যাঁ, আমাকে বলতেছে, কারণ তারা তো আমাকে দেখে নাই। কারণ আমি 17 সালে যখন ছিলাম তখন তো তারা 2-3-তে পড়তো, 4-এ পড়তো, 5-এ পড়তো, এরপরে আর নাই। 6-এর গুলাকে বুঝাইতে পারবে না। ওই ছেলেগুলাকে ওরা যা বলতো শিখাইছে দাদু, তার টিচারদেরকে দিয়ে, সালে ভাইকে দিয়ে, ওরা তো তাই বলবে। না বললো তো নুরান বন্ধ। একটা বিষয় কি আনোয়ার ভাই, না যে বললো তো আপনি বলেন নুরান বন্ধ। সুদে ওরা সুদ দিত বা সুদে টাকা লাগাই দিত, ইউজার ছিল। এটা তো পারভেজ ভাই করতো না, পারভেজ ভাই মহাজাতকের কাজ করতো। পারভেজ তো ওখানে হ্যাঁ, বেতনভোগী। এখানে সেটাই। কোয়ান্টাম তথা মহাজাতক পারভেজকে বলছে যে এখানে টাকা সুদে লাগাও, সে সুদে লাগাইতো। সে তো বেতনভোগী, তাকে যা করতে বলছে সে সেটাই করতেছে। আপনি পারভেজ বিষয়টা হচ্ছে ভাই, মহাজাতক, সুদখোর হচ্ছে মহাজাতক। পারভেজ ভাইয়ের কাজ হচ্ছে পুরো কেয়াজুপাড়া, লামা এবং ওই স্থানীয় সর ইউনিয়নে আমাকে পাহাড়ি বাঙালিদের কাছে বিতর্কিত করা। ওইখানে এমনও লোক আছে তারা বলছে যে আপনারা যত কথা বলেন, আপনাদের ভিতরে আনোয়ার সাহেবের সাথে কি হয়েছে এটা আমাদের জানার দরকার নাই, কিন্তু আনোয়ারের কোয়ান্টামের জন্য যা যা করছে এটা আমরা চোখে দেখছি। এটা যদি মহাজাতক আসে, সে যদি আরো 10-12 বলে, তাও তার কথায় আমরা আনোয়ারকে অপছন্দ করবো না। যার ফলে আমি কি বলছি যে আমার কবর হবে লাম্বা খোলায়, আর মহাজাতকের কবর হবে তো কোয়ান্টামের মধ্যে। আপনি দেখেন না, আমার কবরে পাহাড়ি, বাঙালি, খ্রিস্টান, বৌদ্ধ, বাঙালি, মুসলিম সবাই যাবে, মহাজাতকের ওখানে তো কোয়ান্টামে ছাড়া কেউ যাবে না। আমি তো আজকে মরলেই তো আমার লাশটা একটু লম্বা খোলায় যাবে, এটা আমার ওসিয়ত। এখন আপনাকে আমি লাম্বা বলি, খোলায় জায়গা কিনছেন, ওখানে জায়গা কিনছেন কবর দেওয়ার? না না, ওইখানে না, মসজিদ মাদ্রাসার পাশে একটা পাবলিক কবরস্থান আছে। ওই পাবলিক কবরস্থানে পাবলিকের সাথে আমি থাকবো। পাবলিকের সাথে তো থাকবেন, কিন্তু সেখানে তো টাকা পে করতে হবে। না না, আপনি কবরস্থানে 5 একর জায়গা নেই, ওই জায়গায় কবরস্থানের জায়গায় তো কোয়ান্টাম জাল দলিল করে কিনছে দেখে তো প্যাঁচ লাগিয়ে গেছে। আচ্ছা ওটা তো পাবলিক কবরস্থান, আপনি মারা গেলে আপনার ডেড বডি ওখানে দাফন করবে। এটা তো আজিমপুর না, ঢাকা না ভাই, বুঝেন না কেন? এটা তো রাজশাহী সিটি কর্পোরেশন না যে কবর কিনে নিতে হবে আজীবনের জন্য। বগুড়াতে তো 1500 মাত্র সরকারি কবরস্থান, যেটা 1500 টাকা লাগে, সর্বনিম্ন 1500 টাকা হ্যাঁ, না ওখানে না, জমা ওটা দিতে তো। হয়। আর আমি তো এই মসজিদের কম বেশি। উন্নয়নের সাথে জড়িত ছিলাম। যাই হোক, পছন্দ হয়। এটা একটা বিষয় গেল। আর একটা হচ্ছে যে আহ, এই যে গত কয়েকটা এপিসোডে আমি বলছিলাম যে এরা চক্ষু সেবা, যেটা কোয়ান্টাম, যেটা চক্ষু সেবা, সেখানে ওনারা লিখেছে এদের এখানে খরচ হয় সর্বনিম্ন 20,000 টাকা। তো আমি বলেছিলাম যে আমার মাধ্যমে ডাক্তার ইব্রাহিম খলিলুল্লাহ, FCPS, BCS স্বাস্থ্য, ওই ভদ্রলোকের মাধ্যমে আমি কোয়ান্টাম বগুড়া শাখাকে ওখানে ইন্ট্রোডিউস করাই দিই, এবং ওখানে উনি 2,000 টাকা ফি, সেখানে উনি 1500 টাকা নিয়েছে। তো আমাদের ভিডিওতে একজন কমেন্টস লিখছে যে মাসুদ জানা ভাই, 1500 টাকায় সারা বাংলাদেশে কোথাও চক্ষু ছানি অপারেশন নেই। আমি এই প্রোগ্রামের মাধ্যমে শুধু ওই ভাইকে না, সারা বাংলাদেশের লোক তথা বাংলা ভাষাভাষী লোক অথবা বিদেশি যে কেউ শুনতে পারেন, যদি কোনো ছানি অভাবী লোক থাকে, ছানি অপারেশন করতে হবে,
1500 টাকা নিয়ে তাকে বগুড়ায় পাঠাবেন, আমি অপারেশনের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এবং মহাজাতক যে কত বড় প্রতারক, আপনি এখানে 20,000 টাকা লিখেছে, এটা প্রমাণ পাওয়ার জন্য আপনাদের আত্মীয় স্বজনের ভিতরে যারাই থাকুক যে মাত্র 1500 টাকায় ছানি অপারেশন করবে, এটা ডাক্তার ইব্রাহিম খলিলুল্লাহ শুধু গরিব অভাবী রুগীদের জন্য 1500 থেকে 2000, আগে 1500 টাকা নিতে, এখন মনে হয় 2000 টাকা নেয়, 2000 টাকায় বা অপারেশন করে ছানি, আর এবং কোয়ান্টাম সেটাই করে। ছানি অপারেশন বগুড়া শাখা থেকে আমার মাধ্যমে ডাক্তার ইব্রাহিমের সাথে ইন্ট্রোডিউস করে দিই কোয়ান্টামের বেশ কিছু রুগীকে, অভাবী রুগীকে মাত্র 1500 টাকায় সেখানে ছানি অপারেশন করা হয়েছে। এবং আমি আবারও বলছি দায়িত্ব নিয়ে, যদি যেহেতু অনেকেই কমেন্ট, একজন কমেন্টস লিখছেন মহাজাতকের পক্ষে যে 1500 টাকায় ছানি অপারেশন হয় না, এত কম দামে কোয়ান্টামের কখনোই হয় না। তো আমি তাকে আবার বলছি যে আপনি একটা 1500 টাকা নিয়ে কোনো রুগী, গরিব রুগীকে পাঠিয়ে দেন, আমি ডাক্তার ইব্রাহিম সাহেবের সাথে কথা বলে ব্যবস্থা করে দেবো। এবং এটা অ্যাভেলেবল করতেছে বগুড়াতে, এটা ছানি অপারেশন, এটা একটা বিষয়। রানা ভাই, এটা তো এখানে শুধু আমরা মিথ্যার বগুড়াতে কোনো না, আশ্রয় নিচ্ছি না। বাংলাদেশের আরো অনেক চ্যারিটি সংগঠন কিন্তু এটা দিচ্ছে, এর চাইতে জি, কমে দিচ্ছে। দিচ্ছে। আপনার রেড ক্রিসেন্ট সেন্টার যেটা ওইখান থেকে দিচ্ছে, আপনার লায়ন্সের চুক্কু হাসপাতাল থেকে দিচ্ছে, চট্টগ্রাম পাহাড়তলের ইয়াতে একটা চ্যারিটি আছে ওইখান থেকে দিচ্ছে। এটা তো শুধু কোয়ান্টাম একা দিচ্ছে না, এটা তো কালফুলের কোনো কিছু না। আমি নিজে আমার আম্মার এবং আমার শাশুড়ি দুজনেরই ছানি অপারেশন করেছি আমেরিকান লেন্সে। হাসপাতাল থাকা খাওয়া সব বিল মিলিয়ে আমার খরচ আসছে 20,000 টাকা। না, একটা লেন্সের দাম 2.5 লক্ষ টাকা হতে পারে বাংলাদেশে। আমাকে মোটামুটি সেটা যার আর্থিক অবস্থা আছে সেটা, কিন্তু কোয়ান্টাম সেটা 1500 টাকায় করে। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু আমি নিজে ডাক্তারের সাথে কথা বলে দিয়েছি। এবং ওই যে বেয়াদব রাজশাহীর একদম মিজানুর রহমান সাহেব ইঞ্জিনিয়ার বগুড়াতে এখন আছে, এই বেয়াদবটাই সেদিন প্রথম আমার সাথে এসেছিল অর্গানাইজার, ডাক্তার সাথে কথা বলে দিয়েছি। এবং তারা এটার বেশ কিছু ছবি উঠাইছে ডাক্তার সাহেবের পেশেন্টের, মানে এরা এই ছবিগুলো ফেসবুকে ওদের ইয়েতে কি বলে ওটা, বুলেটিন পেজে এগুলো ওই সময় দিয়েছিল। এটা একটা বিষয়। এবং কোয়ান্টামে ধরেন যে এখন এই কোয়ান্টাম গুরু যে আগে বলতো ফেসবুক ডিলিট, এখন কিন্তু কোয়ান্টামে প্রায় আমার মনে হয় 100-র উপরে ফেসবুক পেজ আছে। এই 100-র উপরে ওদের পেজ গ্রুপ, 100-র উপরে। তাহলে মহাজাতক তাহলে কতটা অন্তর্দৃষ্টিহীন মানুষ, সে যে ফেসবুক ইউজ করবে, অন্তর্দৃষ্টিহীন যে সে যে ফেসবুক নিয়ার ভবিষ্যতে সে যে ফেসবুক ব্যবহার করবে, সে সেটাই জানতো না। হ্যাঁ, ফেসবুক যে একটা সোশ্যাল মিডিয়া, এটা যে একটা সে ব্যবহার করবে সেটা জানতো না। তার কারণে সে সবাইকে ফেসবুক ডিলিট করাতো। এবং কেন করাতো সেটা হচ্ছে, এই যে মোফাজ্জেল সাহেব, তারপরে এই আনোয়ার সাহেব, এরা যখন এই প্রোগ্রামটা শুরু করে ওই সময় কিন্তু তারা ফেসবুকের বিরুদ্ধে লেগেছিল। মানব মহাজাতক তথা ওর কাজগুলোর চিন্তা ছিল যে ফেসবুক যদি কোয়ান্টাম সদস্যরা ব্যবহার না করে, তাহলে কোয়ান্টামের এই কুকর্মগুলো, অপকর্মগুলো মানুষ জানতে পারবে না। যদি জানতে না পারে তাহলে তারা তাদের সাথেই থাকবে। এখন মানুষ এই ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, আমাদের মাধ্যমে এত পরিমাণ সচেতন হচ্ছে, যার কারণে কোয়ান্টামের ব্যাপক পরিমাণের একটা ভাটা পড়ে গেছে। আমার সাথে প্রচুর মানুষের কথা হয়, তারা বলে কোয়ান্টাম সম্পর্কে। এবং আমাদের এখানে যেই আসেন বা যেই মন্তব্য করেন, আমরা বিনয়ের সাথে তাকে বলছি যে আপনার যদি কোনো বিষয়ে আমাদের সাথে, যদি আপনার কোনো বিষয়ে মত পার্থক্য হয় আপনাদেরকে জানাবেন, বা আমাদের এখানে লাইভে সরাসরি অংশগ্রহণ করবেন, কথা বলবেন। এবং আমি মাসুদ রানা নিজে মহাজাতককে একাধিকবার বলেছি, এবং মেহেদিকে বলেছি, অ্যাডভোকেট কায়সার পারভেজ মেহেদি, যে রাজশাহী সেন্টারের কোয়ান্টামের পরিচালক, বিশাল একটা মানে প্রতারক, ধান্দাবাজ, একে বারবার বলেছি, ফোনে বলেছি, চিঠি দিয়েছি, কিন্তু আমার কোনো উত্তর দেওয়া হয় নাই। ফাউন্ডেশনকে বলা হয় যে এটা সব কিছু মানুষ আর্থিক স্বচ্ছতা আছে, এবং যে কেউ, সদস্যরা এবং সদস্যহীন যে কেউ অ্যাসোসিয়েট ফাউন্ডেশনের হিসাব নিসাব সবকিছু দেখতে পারবে। আমি একাধিকবার চেষ্টা করেছি, পারি নাই। এখন যারা আছেন কোয়ান্টামের ভাই আপা, যারা মহাজাতককে বিশ্বাস করেন, তারা আমার পক্ষ হয়ে জানার চেষ্টা করুন এবং আমাকে জানান, এছাড়া তো বলার কিছু নাই। এবং বগুড়াতে নেক্সট মাসে কোর্স হচ্ছে, এবং একাধিকবার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় ফেসবুকে অ্যাড আসতেছে। হ্যাঁ, ব্যাপক অ্যাড আসতেছে ফেসবুকে অ্যাড। এবং আমাকে বেশিরভাগ ফেসবুক আইডি থেকে আমাকে কিন্তু মানে ইয়ে করা হয়েছে, মানে আমি যেন ফেসবুকে মন্তব্য না করতে পারি। অধিকাংশ কোয়ান্টামের ফেসবুকে আমার আইডি থেকে মানে স্থগিত করে দেওয়া হয়েছে, মানে আমি যেন কোনো কমেন্টস করতে না পারি। অন্যরা কমেন্টস করতে পারবে, কিন্তু আমি কমেন্টস করতে পারবো না। মাসুদ, আমি একটু বলি,
জি, আমাদের ফেসবুকে দেখেন বা আমাদের এখানে আমাদেরকে নিয়ে নেগেটিভ কমেন্ট করে, আমরা কিন্তু এগুলো ডিলিট করি না। না, পাঠকরা জানুক। জানুক। তাদের ওইখানে আপনি মহাজাতকের ওইখানে আপনি একটা নেগেটিভ কমেন্ট করে দেখেন, 1 সেকেন্ড রাখবে না, ডিলিট করে দিন। এইটা হচ্ছে তাদের সৎসাহসের অভাব, আর আমাদের সৎসাহসের সাহস যে হ্যাঁ আমাদের বিষয়ে তোমরা নেগেটিভটা তোমরা শুনো, তোমরা মূল্যায়ন করো। একটা জিনিস মনে রাখবেন যে আমরা কিন্তু আমাদেরকে বারবার আমাকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলা হয় যে আপনারা চিটাগাং কোয়ান্টাম নিয়ে কথা বলেন, বরিশাল নিয়ে বলেন, রাজশাহীর অনিয়ম নিয়ে বলেন। অর্থাৎ আমাকে বলা হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে কোয়ান্টামের ভিতর থেকে যে আমরা এইগুলো বিভিন্ন শাখা সেলের অনিয়মগুলো নিয়ে যেন আমরা অভিযোগ করি। আমি বলছি যে না, এগুলো তো হচ্ছে শিকড় ডালপালা, আমরা তো মূল কাণ্ডটা যদি কাটে ফেলি শিকড়গুলো তো এমনি শুকিয়ে যাবে। তা আমাকে যেহেতু আমি এখান থেকে বিরত হব না, নিবৃত হব না, আমাকে পারচেস করতে পারবে না। মহাজাতক আমাকে সবচেয়ে ভালো চেনে, মহাজাতক আমাকে সবচেয়ে ভালো চেনে যে আমি কোন রাশির লোক। তো সেই জন্য সে কি করতেছে, আমাকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে। আমরা ডাইভার্ট হব না, আমাদের মূল না, টার্গেট হচ্ছে মহাজাতকের লোক তো বলছে যে আনোয়ারকে 2 কোটি টাকা দিলে আনোয়ার ঠিক হয়ে যাবে। সেটা আমার কাছে নিউজ আছে। না না ওরা বলুক। বলছে আনোয়ারকে 2 কোটি টাকা দিলে আনোয়ার চুপ হয়ে যাবে, কিন্তু মহাজাতক দেবে না। না না সেটা আমাকে না দিক, ওই তারা তো না, এটা কিন্তু তার দাসগুলো, তার দাসগুলো, তার বিভিন্ন প্রো কন্টিয়ার এরা বলে। আমাদের কারণে তো মহাজাতকের প্রচার হচ্ছে ভাই, প্রচার হচ্ছে। হ্যাঁ, 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 এটা ঠিক। পাবলিসিটি এবং করতেছে। প্রচার এতদিন তো মহাজাতক বলছে যে আমার ইচ্ছা হয় আমি টাকা দেই এদেরকে, এরা আমার অনেক প্রচার করতেছে, কিন্তু তখন নেগেটিভ কমেন্টস করে নাই। এখন তো সম্মিলিত ভাবে অফিসিয়ালি নেগেটিভ কমেন্টস করতেছে। কেন? এখন তাদের পাখায় আগুন লেগে গেছে। আপনি এই গতকালকে অথবা আজকে সহত অর্থমন্ত্রী আমির খসরু কিন্তু ব্যাম্বোরিয়ামে গেছে। কেন? এই যে গফুর ভাইকে যে নাজেহাল করছে, ওইখানে যে একটা স্থানীয়ভাবে মারাত্মক প্রতিক্রিয়া হয়েছে। মহাজাতকের ধারণা ছিল এই ধরনের একটা ঘটনা ঘটালে গফুর ম্যানেজার বা এলাকাবাসীরা টের পাবে যে কোয়ান্টামের কি শক্তি। কিন্তু প্র্যাকটিক্যাল ঘটনা হচ্ছে, যেটা ভিডিওতে আসে নাই, ওখানকার স্থানীয় লোকেরা কিন্তু শাওন ভাই এবং আরো 2-1জনকে কিন্তু গণসম্বর্ধনা দিছে, গণপিটুনি দিছে। কিন্তু গণপিটুনি দেওয়ার পরেই বাধ্য হয়ে শাওন ভাই আত্মরক্ষার্থে গফুর ভাইকে ঘুষি মারতে বাধ্য হয়েছে। এইটা সে ঘরোয়া লেভেলে বলছে। আর কোয়ান্টাম দেখেন, তারা কিন্তু বলতে পারতো না এটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, সরি আমরা ভুল করছি। তা নাকি তারা কি বলেছে, চেয়ার ঢেলাঢেলি করতে, সে চেয়ারে আঘাত পাইছে, অথবা সে নিজে নিজে আঘাত পায় পাবলিকলি সে বোঝানোর চেষ্টা করতে পারে যে তাকে কোয়ান্টাম মারছে, বাট কোয়ান্টাম মারেনি। আসলে প্রকৃত ঘটনা কি, আপনি দেখেন, আপনি ওইখানকার জনমন্ডলী যেখানে তারা এত বেশি সেবা করছে, কোয়ান্টামের তো নাভি বলা লাগে ক্যাজুপাড়া, সেখানে কিন্তু আজকে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে জনমন্ডলীর কাছে। তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। এখন এই দেখা ঢাকা থেকে তার মন্ত্রী হায়ার করে নিয়ে যা দেখাচ্ছে তাদের পাওয়ার কথা, এটাতে এএসপি কে প্রভাবিত করা যাবে, ওসি সাহেবকে প্রভাবিত করা যাবে, ইউনোকে প্রভাবিত করা যাবে, কিন্তু জনমন্ডলীকে তো প্রভাবিত করা যাবে না। আর দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের যারা রথী মহারথী বা মাননীয় মন্ত্রী মহোদয়রা আছে, তারা যে কোনো জায়গায় দাওয়াত দিলেই যায়, এটা স্বাভাবিক। কিন্তু আপনি গত রমজানে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, যে পরিবেশ উপদেষ্টা ছিলেন জুনায়দ হাসান, উনি কিন্তু লামা কোয়ান্টামের পাহাড় কাটার নিজে সরজমিনে ঈদের কিন্তু যাওয়ার কথা ছিল। কিন্তু লামা স্থানীয় প্রশাসন এবং জেলা পরিবেশ অধিদপ্তর থেকে বলা হয়েছে এটা ক্যাজুপাড়া বাজার থেকে অনেক ভিতরে, যোগাযোগ ব্যবস্থা খারাপ, মুষলধারে বৃষ্টি হতে পাহাড় ধসে গেছে। ভদ্র মহিলা কিন্তু লামায় না যে কোয়ান্টামে পাহাড় কাটা পরিদর্শন ধরতে না যে, উনি কিন্তু সিলেটে যে সাদা পাথর ধরছেন। অতএব ওখানে মন্ত্রী গেলেই তাদের যে মন্ত্রী নিয়ে যাওয়ার চ্যানেল আছে, এটাও যেমন সত্য, তারা দেখাচ্ছে এরকম আছে যে তাদেরকে কিন্তু ধরার মতো লোক রেডি আছে। আর ধরতেছে না কেন, ধরে না কেন, এটা তো আমি বলতে পারবো না, আমি তো প্রশাসনের কেউ না। আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, বা কাউসার ভাইয়ের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে এরা আজীবন বলবে। কেন বলবে? কারণ মহাজাতকের জীবদ্দশা মহাজাতককে কেউ প্রতারক বলে নাই, কিন্তু আমরা তো তার জীবদ্দশা প্রমাণ করে দিচ্ছি যে সে একটা প্রতারক, সে একটা স্ববিরোধী লোক। সে 10,000 টাকা বাচ্চার আত্মিক ফাদার মাদারদের কাছ থেকে, সোল ফাদার মাদার কাছ থেকে 10,000 টাকা নিচ্ছে, বাচ্চাদের পিছনে তো 10,000 টাকা খরচ করে না। এবং বাচ্চাদের পিছনে যে 10,000 টাকা খরচ করে না, এটা সিনিয়র ছাত্ররা স্বীকার করে। যার ফলে ভার্সিটির ছাত্রদেরকে কিন্তু কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের ছোট জুনিয়রদের আবাসিকে কিন্তু যাইতে দেওয়া হয় না, যাতে এদের কাছ থেকে মেসেজ নিচে না যায়। মানে মহাজাতক দেখেন কেমন, আমাদের কাছ থেকে যে কোয়ান্টামকে আলাদা রাখছে তা না, সে তার কোয়ান্টামের ইউনিভার্সিটির যে ছাত্ররা যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়তেছে, তারা কিন্তু আবাসিকে গেলে তাদেরকে কিন্তু জুনিয়রদের আবাসিকে যাইতে দেওয়া হয়, যাতে ওদের ব্রেনে ওরা না ঢুকাইতে পারে। কারণ ওরা তো আলাপ করে যে 10,000 একর জায়গা তো লাগে না একটা ইউনিভার্সিটি করতে, ঢাকা ভার্সিটি তো এত বড় জায়গা না, রাজশাহী ইউনিভার্সিটি তো এত বড় জায়গা না, চিটাগাং ইউনিভার্সিটি এত বড় জায়গা না, তাহলে এত বড় জায়গা তারা কিনলো কি জন্য? এই মেসেজ গুলো তো মহাজাতকের চটদের মাধ্যমে মহাজাতকের কানে যাচ্ছে। যার ফলে আজকে যে কথাগুলো আপনি শুনতেছেন, আমার বিরুদ্ধে অর্গানিয়ার ভাইরা বলতেছে, বোনেরা বলতেছে, এটা কিন্তু ওরা বলতেছে না,
ওদেরকে দিয়ে বলানো হচ্ছে, কারণ আমাদেরকে যদি কালার না করে তাহলে তো মহাজাতক কালার হয়ে যাচ্ছে, আমাদেরকে যদি বিতর্কিত না করে তাহলে তো মহাজাতক বিতর্কিত হয়ে যাবে। এবং মহাজাতক মনে করতেছে যেভাবে হোক সে মোটামুটি মরে চলে গেলে হইলো, যাতে পুলিশের ভাত না খাওয়া লাগে। আর আমাদের কথা হচ্ছে যে মহাজাতক মরে যাওয়ার পরও আমাদের এই আন্দোলন জারি থাকবে, যতদিন এই ফিতনা, এই বেদাত থাকবে, কোয়ান্টামের নামক এই ধর্মবিরোধী, সমাজ বিরোধী, সেবার নামে ধর্ম ব্যবসা এই সংগঠন থাকবে, ততদিন আমরা এর বিরোধিতা করে যাব, মানুষকে এর বিষয়ে সচেতন করে যাব, মানুষকে বুঝাবো যে এরা সেবক না, এরা সাধক না, এরা হচ্ছে একটা ব্যবসায়িক গোষ্ঠী, মাফিয়া গোষ্ঠী। ধন্যবাদ। জি আনোয়ার ভাই, আমি একটু ওই যে প্রসঙ্গে আমার কারেন্ট চলে গেছিল দেখাতে পারিনি, একটু আমি ভিডিওটা দেখাচ্ছি। এই যে ভদ্রলোক, আচ্ছা সিগারেটটা হাতের পেছনে আছে, জিন্সের নীল নেভি ব্লু নীল কালার জিন্সের প্যান্ট এবং পাঞ্জাবি পরিহিত, হ্যাঁ, এই যে দাড়িয়ালা চশমা, কালো আনোয়ার ভাই চশমা। দেখতে পাচ্ছেন, আপনার আমার এক সময়কার মানে সহকর্মী, আপনার ডাকু সর্দার, আপনার অ্যাডভোকেট ফয়সাল, তার বাম হাতে একটা সিগারেট দেখা যাচ্ছে। তো আমাকে আপনাকে ফেসবুকের মধ্যে বলা হচ্ছে আমরা নাকি কোয়ান্টামে মানে আচ্ছা, এটা তো এআই দিয়েও বানাতে পারেন আপনি। আমি যদি প্রশ্ন করি এটা দিয়ে এআই দিয়ে বানাইছেন, তাহলে এআই কি দিয়ে করবেন? বানানো কিনা সেটা এইটা তো আসলে- ভিডিওটা চলুক। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, মানুষ দেখুক যে এটা এআই নাকি বাস্তব, একটু দেখুক। ইনি কি সেই লোক ওই যে বউ রেখে আর একটা বিয়ে করছে পরকীয়া করে, হ্যাঁ পারভেজ না অ্যাডভোকেট? কোয়ান্টামে বলে পরকীয়া না, এটা তার প্রমাণ। বউ রেখে আর একটা মেয়ের সাথে 2-3 বছর সম্পর্ক করে লিভ টুগেদার করে তারপর বিয়ে করছে অ্যাডভোকেট। এখন গুরুজির সে প্রাণ, ডান হাত, লামায় যত জমি দখল করে এগুলোর ওকালতি করে সে। এবং এই যে গফুর সাহেব যে মারছে, মারার পরে যে থানায় বসার কথা সেদিনকারই সে এই সিগারেটটা স্মোক করছে আর কি, ওই দিনই থানায় মিটিং হওয়ার আগে। এটা সেই ভিডিও। মানুষজন দেখুক, মহাজাতক দেখুক, যে তার সোনার ছেলেরা কি অবস্থা। সে কি অর্গানাইজার না? অর্গানাইজার নাম কি? অ্যাডভোকেট কায়সার পারভেজ, অ্যাডভোকেট ফয়সাল। ফয়সাল। আনোয়ার ভাই আচ্ছা, সিগারেট খাওয়া তো নিষেধ। আমি তো কোয়ান্টাম পার্ট 1 করেছি, তখন বলছে যে কোয়ান্টাম পার্ট 2 যারা করবে তারা যেন স্মোক না করে, শুধু যারা স্মোক করবে তারাও কোয়ান্টাম পার্ট 2 করতে পারে না। আমি কোয়ান্টাম পার্ট 2 করা, আমি কিন্তু স্মোক ওই সময় করতাম না। আর ইনি তো কোয়ান্টাম পার্ট 2 করা, ভাই আনোয়ার ভাই সুপ্রা করা না, পার্ট 2 করা। আনোয়ার ভাই, আমার প্রশ্ন হচ্ছে তাহলে এখনো স্মোক করছে? আমাকে আপনাকে বলা হয় আমরা মানে লামাতে থাকাকালীন আপনারা মদ খেতেন, মদ টাকা পেতেন কোথায়? সিগারেট খেতাম, 10,000 টাকা। আমরা মদ খেতাম সিগারেট খেতাম বলে আমাদেরকে আরে আমাদের বেতনে ছিল 10-15 হাজার টাকা, আপনারা মদ কিনবেন কোত্থেকে? মানুষ এটা বোঝে না কেন? এখন আনোয়ার ভাই জানতে যাচ্ছে, আপনার এই যে এক সময়কার সহকর্মী ডাকু সর্দার অ্যাডভোকেট ফয়সাল, হ্যাঁ, আমরা যখন ছিলাম তখন তার মুখটা কিন্তু ওই যে আপনার ওই হিন্দি সিনেমা ছিল যে অজয় দেবগনের মতন পাম্পার লাগিয়ে সে সবসময় মুখে তা দিত, একটা ডাকাত সর্দারের মতন সে অ্যাটিটিউড ছিল তার। এই যে সে সিগারেট খাচ্ছে, এটা তো সে নতুন খাচ্ছে না। আমি যখন ছিলাম আমি তখনও জানতাম যে তখনও সে সিগারেট খেত। মহাজাতক তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি কেন? এটাকে বায়াস না যে সে সিগারেট খাচ্ছে কিন্তু সব আকাম কুকাম করতেছে, কিন্তু তার 7 গুণ মাফ, এটাকে এইরকম? আনোয়ার ভাই এখন আমি তো এটা কি বলবো বলে, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমি যতটুকু জানি ফয়সাল আজিজ ভাই একাধিকবার রিজাইন করতে চাইছে, কিন্তু মহাজাতক তার রিজাইন লেটার নেয় নাই। ফয়সাল ভাই বলে যে সে কোয়ান্টামের ভিতরে না, আবার কোয়ান্টামের লোক বলে যে সে আমাদের লিগাল অ্যাডভাইজার, আমাদের মানে কোয়ান্টাম পরিমণ্ডলের লোক, এরকম ব্যাখ্যা দেয় আর কি। কিন্তু সে তো তার নামের সাথে অ্যাডভোকেট অর্গানিয়ার কিন্তু সবসময় লাগানো থাকে। সে কিন্তু ফুল অর্গানিয়ার, কোয়ান্টাম থেকে সে পে পাচ্ছে, বেতন পাচ্ছে, তাহলে সে ফুল অর্গানিয়ার কি? সে তো সিনিয়র অর্গানিয়ার একেবারে, কোয়ান্টামের তো সে স্তম্ভ একটা। সে কোয়ান্টাম থেকে স্যালারি ড্র করতেছে। এখন সে যদি বলে আমি কোয়ান্টামের না, এখন কারে জুতা দিয়ে পিটাবো? মহাজাতকের গালে পিটাবো না ফয়সালের পিটাবো? মানে সরি না বলে পারতেছি না। সে তো পরকীয়ার অর্গানাইজার। আচ্ছা, সে যে বিয়ে করছে এটা কি অন্যের বউ ভাগাই নিয়ে আসছে নাকি আনম্যারিড মহিলাকে বিয়ে করছে? এটা 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 তার বিষয়। কোয়ান্টামে পরকীয়াটা মহাজাতকের সাথে মহাজাতকের যে ক্যামেরাম্যান সাইফুদ্দিন ভাই, উনি নিজে তো পরকীয়া করছে। না, তারা তো পরকীয়া করে বিয়ে করতেছে, নারীদের পুনর্বাসন করতেছে কোয়ান্টাম, তাই না? ওইটা নিয়ে থাকার এটা না বলি। আনোয়ার ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। এই যে মহাজাতক আল কোরআন মর্মবাণী যে বইটা বের করছে, এই মর্মবাণী বইটা আমি যতটুকু মনে করি, আমি যখন স্কুলে ছিলাম আমার আলমারির মধ্যে আমি একদিন দেখেছিলাম যে মর্মবাণীর মধ্যে আপনার বিভিন্ন তাফসীরের
কাট পেস্টের অংশ, বিভিন্ন তাফসিরের ছোট ছোট চিরকুট এটাকে কেটে আয়াতগুলোকে কেটে মানে একটা পাণ্ডুলিপ বইয়ের মতন করে কাগজ, আপনার A4 সাইজের কাগজের মধ্যে এগুলো পেস্ট দিয়ে লাগানো বিভিন্ন তাফসিরের আয়াতের অনুবাদটা। এবং সেম কপি আমি যখন ফেনীতে গিয়েছিলাম, আমি ফেনী সেলে যে আলমারি মাসার ভাই চলে যাওয়ার পরে সেই আলমারির মধ্যেও আমি এই কাটপিস্ট কপি পেয়েছি। আপনার কাছে মহাজাতকের এই আল কোরআনের মানে বের করার ব্যাপারে কোনো সঠিক কোনো তথ্য কি আপনার কাছে আছে? আমি খবর পেয়েছিলাম যে 6 জন অর্গানিয়ার এই কাটপেস্টের কাজগুলো করতো, বিভিন্ন তফসিল থেকে কাটপেস্ট করে এটা তৈরি করছে। বলেন আনোয়ার ভাই। আমি তো 6 জন না, আমি শুনছি আমাকে 2 জন বলছে যে তারা এটার সাথে জড়িত ছিল, এরকম মনে হয় 9-10 জন। যে এটা যেমন আবুল হাসান আবুল আলা মওদুদী সাহেবের একটা বাংলা তফসির আছে কোরআনের, শামসুল্লাহ ফরিদপুরি সাহেবের আছে, তারপরে আপনার ওই ভারতের একজন দেওবন্দির আলেম সাহেবের আছেন, এরকম বিভিন্ন আবুল আসাদ সাহেবের একটা অনুবাদ আছে। বিভিন্ন কোরআনের যে বাংলা তাফসির গুলো আছে ওগুলোর তো আয়াত টু আয়াত, যেমন সূরা ফাতিহার যে আয়াত, এই 7টা আয়াতেরই বাংলা অনুবাদ গুলো নিয়ে এরকম প্রতিটা কোরআনের বিভিন্ন অনুবাদ থেকে নিয়ে ওইখানে ওই ধ্যান শব্দটা যেখানে আসছে সেখানে সহজ সরলের সাথে সে আলোকিত শব্দটা বসায় দিছে, কোয়ান্টামের শব্দটা আলোকিত। আপনি দেখবেন কোরআনের মর্মবাণী প্রথম দিকের যেগুলো সেখানে লেখা ছিল তুমি আমাদেরকে সহজ সরল ও আলোকিত পথে পরিচালিত করো। এরকম প্রথম শ্রেণীর আলেমেরা বলছে যে কোয়ান্টামের মানে মর্মবাণীতে এমন কিছু শব্দ আছে যেটাকে আরবিতে নিয়ে গেলে ওই শব্দগুলো কোরআনে আসলে নাই। তো এবং এটা সহি না, এই কোরআন অনুবাদটা সঠিক হয় না, কারণ কোরআনের অনুবাদ করতে গেলে আপনাকে কোরআনের ব্যাকরণ জানতে হবে, আরবি ভাষার ব্যাকরণ জানতে হবে এবং ব্যাপক জ্ঞান থাকতে হবে। তো মহাজাতক তো আরবিতে কোরআন পড়তেই পারে না, এটা তো আমি উল্লেখযোগ্য সংখ্যকবার বলেছি। তারপর ব্যাকরণে তো ওনার কতটুকু যোগ্যতা আছে সেটা আপনারা ভালো বুঝতে পারবেন। এটা মূলত বিভিন্ন বাংলা কোরআন থেকে নিয়ে ওই কোরআনের আরবি অনুবাদের নিচে নিচে বাংলা অনুবাদগুলো সাজানো হয়েছে। এটা একটা মানে কয়েকজন মিলে 9 জন বা 10 জন, আমাকে 2 জন বলছে যে তারা 9 জন বা 10 জন মিলে এই কাজগুলো করছে। এদের ভিতরে কয়েকজন আপাও ছিল, যার ফলে জিনিসটা প্রকাশ হয়নি এবং তাদের কাজই ছিল এই কাজগুলো করার জন্য। তো আপনারা মনে করেন যেমন সাজ্জাদ ভাই ব্যাখ্যা দিছে যে মহাজাতক 30 বছর মেডিটেশনের লেভেলে তার কাছে এই কোরআনের বাংলা তাফসীরটা আসছে আর কি, বাংলার মর্মবাণীটা আসছে। এটাকে তো অনুবাদ করার কথা ছিল মনে হয়। পরাই মহাজাতককে বলছি আপনি তো আরবিতে কোরআন পড়তে পারেন না, বলে আমি আরবিতে কোরআন পড়তে পারি না মানে? আমি বললাম যে মৌলানা রহিম সাহেব, রহিম সাহেবের জামাতা আব্দুল্লাহ জুবাইর ভাইয়ের বাবা হাবিবুর রহমান সাহেব, উনি লামা এটা আবার দরাজ কণ্ঠে বলছে যে মহাজাতক যে এখন বায়াত করাচ্ছে, মহাজাতক বায়াত করার তার কি রাইট আছে? সে একদিকে জ্যোতিষীগিরি করে আরেকদিকে বায়াত করে, ও তো আরবিতেই মানে কোরআন পড়তে পারে না, সূরা তার রাত ঠিক নাই। সাধারণত আলেমরা একজন মানুষকে যেভাবে হালকাভাবে মন্তব্য করে ঠিক ওইভাবে উনি বলছিলেন। এই কথাগুলো আমি ওনাকে বলার পরে তখন কিন্তু মহাজাতক এটাকে কোরআনের অনুবাদে না যে মর্মবাণীতে চলে আসছে। তো এখন আপনি তাহলে এটাকে বলছিলেন যে অনুবাদ না করে মর্মবাণী করতে, আপনি পরামর্শ দিয়েছিলেন। আমি বলছিলাম যে আপনি অনুবাদে হাত দিয়েন না, কারণ আপনি তো কোরআন পড়তে পারেন না আরবি। কারণ সে যদি এটা করে ফেলে তখন তো আলেমরা চ্যালেঞ্জ করবে, যদি আসে যদি বলে যে আপনি সূরা কাহাফ কোরআনের 18 নম্বর সূরা কাহাফ 14 নম্বর আয়াত থেকে পড়েন, ও তো পড়তে পারবে না, সেটা আরবিতে কোরআন পড়তে অভ্যস্ত না। তো এখন মনে করেন যে মহাজাতক যে সাজ্জাদ ভাই যেটা বললো যে মেডিটেটিভ লেভেলে উনার কাছে একটা মেসেজ আসছে, এলহাম আসছে, উনি কোরআনে অনুবাদ করছে। উনি মেডিটেটিভ লেভেলে আপনার সক্রেটিসের একটা বই অথবা প্লেটোর যে ডেমোক্রেটিক বইটা আছে সেটা শেষ, ওই বইটাতে গ্রিস ভাষায় আছে, সেটা বাংলা করুক দেখি মেডিটেটিভ লেভেলে। একটা তো গ্রিক ভাষায় বা আর্কিমিডিসের ইটালি ভাষায় তো রসায়ন শাস্ত্র একটা বই আছে, সেটা সে করুক, 5 লাইন করে দেখাক আমাদেরকে যে মেডিটেটিভ লেভেলে সে কোরআনের মতো আরবি থেকে বাংলা করতে পারছে, এটাও করতে পারছে। এগুলো আসলে বকবাজি কথা, এগুলা কিচ্ছু না। এটা হচ্ছে যে বিভিন্ন কোরআনের বাংলা অনুবাদটাকে, যেমন আপনি জাস্টিস হাবিবুর রহমান সাহেব, উনি কোরআনের একটা সবুজ মলাটের সরল বঙ্গা অনুবাদ একেবারে ধারাবাহিক বাংলায় উনি লিখে গেছেন। উনি কিন্তু বলে নাই যে আমি কোরআনের বিশেষজ্ঞ, উনি ওনার মতো করে সরল ভাষায় লিখতে সরল বঙ্গা অনুবাদ। ওইটা নিয়ে আলেমদের কোনো দ্বিমত নেই, যেন উনি তো বলে দিচ্ছে যে বাংলায় সরল বাংলা ভাষায় করছে। কিন্তু মহাজাতক যেটা করছে একের আয়াত টু আয়াত প্রতিটা সূরা ধরে ধরে বাংলায় এই সব প্রতিটা লাইন ওনার অনুবাদ করা না। আমি যেটা বলতে চাচ্ছি বিভিন্ন বাংলা ভাষায় যে কোরআনের তাফসীর আছে সেখান থেকে বাংলা অনুবাদটাকে চুরি করে কিছু শব্দ চেঞ্জ করে সেইটা এখানে দিয়েছে। এবং এই কোরআনের মর্মবাণী যে আপনার আলোকিত সহজ সরল ও আলোকিত পথে পরিচালিত করো, আপনি এখনকার নতুন এডিশন গুলা দেখবেন ওইখানে কিন্তু আলোকিত শব্দটা আর নাই। এবং কোরআন সুন্নাহর আপনার আমি বসুন্ধরা থেকে যে বইটা কোরআন সুন্নাহর আলোকে কোয়ান্টাম মেথড, এটা আপনার মুফতি সাহেবের যে বিশাল কমপ্লেক্স আছে বসুন্ধরায়, ওনারা যে বইটা করছিল নির্পাতা,
ওইখানে কিন্তু ওরা সূরা ধরে ধরে কত বিভ্রান্তি আছে কোরআনের মর্মবাণীতে উল্লেখ করে দিচ্ছে, ওইটা দেখে আবার ওরা কিন্তু এডিট করে সংশোধন করার চেষ্টা করে। মানে আমাদের এই অনুষ্ঠান ঢাকাতেই কিন্তু মহাজাতকের অনেক কাজ হয়েছে, কিন্তু সে অনেক কিছু সংশোধন করায় নেওয়ার, পরিবর্তন করার, পরিবর্জন করার সুযোগ পেয়ে গেছে। কারণ প্র্যাকটিক্যালি তো তার সামনে তার বিরোধিতা করার মতো ফাউন্ডেশনে নেই। না সেটা ঠিক আছে, মানে সেটা তার না, আসলে কোয়ান্টামের সাথে যেসব মুসলমান ব্যক্তি যারা ইসলাম সম্প্রদায় যারা ধর্মের, ওদেরই আসলে উপকার যে এটা থেকে অন্তত তার যে শিরকের ইয়াটা সেখানে কিছুটা হলো তো সরার সুযোগ হলো। আনোয়ার ভাই, শুরুতে আপনারা পাহাড় নিয়ে কথা বলতেছিলেন, তো আমি আপনার কাছ থেকে একটু এই মানে বিষয়টা আপনার আগেও বলছিলেন, আমি একটু আরেকবার জানতে চাচ্ছিলাম, গ্রাউন্ড অলিম্পিয়ান পাহাড় যে কাটাটা, এই কাটার মানে আপনারা এই পাহাড়টা কিভাবে কেটেছিলেন, এই কাটার পারমিশনটা কে দিয়েছে, ইতিহাসটা একটু আমি জানতে চাচ্ছি। না, গ্রাউন্ড অলিম্পিয়ান মূলত তো জায়গাটা হচ্ছে ওই যে আমেরিকা যে 3 বছর রাষ্ট্রদূত ছিল এবং জাতিসংঘে 3 বছর স্থায়ী প্রতিনিধি ছিলেন, ভদ্রলোকের বাড়ি হচ্ছে খুলনার ফুলতলায়। উনার নাম হচ্ছে রাষ্ট্রদূত হুমায়ুন কবির সাহেব। তো হুমায়ুন কবির সাহেবের 25 একর, ওনার ছেলে ওমর শরীফ কবরের নামে 25 একর, ওনার বউ নাসিন কবিরের নামে 25 একর, মোট 75 একর জায়গার কাগজে আমরা 100 একর জায়গা দখল করে ফেলি। আর 25 একর ছিল হচ্ছে কামরুজ্জামান সাহেবের, ওদের এক আত্মীয়, কিন্তু কামরুজ্জামান সাহেবকে আমরা ফিজিক্যালি পাইনি, যার ফলে ওই 25 একর কেনাও হয় নাই। এই 75 একর জায়গা কিন্তু আমরা 100 একর বলে নাসিন কবিরের কাছ থেকে 16 লাখ টাকা দিয়ে আমি কিনে নিই। এটা আবার কিন্তু একটু আনোয়ার ভাই, মানে আপনারা জায়গা কিনছেন কি 75 একর, দখল করছেন 100 একর? হ্যাঁ, 75 একরের কাগজ পাইছি, আর 25 একরের মালিক তো আমাদেরকে দিতে পারে নাই, কাগজ সই করতে পারে না, দেশের বাইরে ছিলেন, কিন্তু আমরা 25 একর জায়গা দখল করে নিলাম। এই দখল তারপরে করছেন কার নির্দেশে, মহাজত কি বলছিল? তাহলে এটা কি আমার বাবার জমি? এটা তো ফাউন্ডেশনের দেশে। 16 লক্ষ টাকা কি আমি দিছি? 16 লক্ষ টাকা তো মহাজাতক নিজেই তো হুমায়ুন কবিরের বাসায় গেছিল। মহাজাতক এবং মেহেদী ভাই যখন এরা আলাপ করলো যে এত 16 লাখ টাকা লেনদেন হবে 100 একর জায়গা, মহাজাতক রমজান মাস ছিল, মহাজাতক বললো যে আমি যাব। আমি সঙ্গে সঙ্গে জনকে ফোন করলাম, হুমায়ুন কবিরের যে পালক পুত্র, বললো যে স্যার আসেন, তাহলে তো খুব ভালো হয়। পরে আমি তখন ওই হুমায়ুন কবিরের বাসায় বেশ কিছুদিন ছিলাম, ঢাকায় আসলে হুমায়ুন কবিরের বাসায় থাকতাম, ওর বউকে নরম করতাম আর কি। তারপর ওই জমিটাই একজন পার্বত্য পাহাড়ি জনপ্রতিনিধি 25 লক্ষ টাকা দাম বলছে। নাসিন কবির বলতেছে হুমায়ুন কবির সাহেবের মিসেস যে না, এটা আমরা কথা দিচ্ছি আনোয়ার সাহেবকে দিব। আনোয়ার সাহেব এখানে কথা দিচ্ছে যে ওখানে আমার হাজবেন্ডের নামে একটা স্কুল হবে, খেলাধুলার ব্যবস্থা থাকবে, স্কুল কমপ্লেক্স হবে, আবাসিক হবে। আমি তাকে স্বপ্ন দেখাইছি আমরা হুমায়ুন কবির স্যারকে এই পাহাড়ে জীবন্ত রাখবো। তারপরে জায়গাটার নাম কিন্তু ছিল কবিরান, গ্রাউন্ড অলিম্পিয়ান হয়েছে কবিরানকে যখন ব্যবহার করা শেষ মহাজাতকের, তখন নাম দিয়ে দিয়েছে গ্রাউন্ড অলিম্পিয়ান, নাম ছিল কবিরান। তো ওইখানে 25 একর করে 3টা রাবার বাগানের প্রজেক্ট, 75 একর জায়গা আমরা কিনে 100 একর নেই, কিন্তু বাচ্চাদের খেলার মাঠ ছিল না, আর রাস্তাটা ছিল ঠিক পাহাড়টার মাঝখান দিয়ে, আপনার মনে থাকবে। পরবর্তী পর্যায়ে আমরা এই পাহাড়ের উপরের ভাগটা এইটা ড্রেজার দিয়ে আমরা কেটে রাস্তার উপরে ফেলায় রাস্তাটা আরো সরাই দেয় এবং একটা বিশাল একটা মাঠের ব্যবস্থা করি। এবং এইটা করতে যাই পরিবেশ অধিদপ্তর, তারপরে স্থানীয় লোকেরা, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিবেশ অধিদপ্তর, তারপরে সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই, প্রায় 16-17টা ডিপার্টমেন্টের মানে রচনা লিখে অভিযোগ দিয়ে অবস্থা খারাপ করে দিল। এমন অবস্থা খারাপ করে দিল যে এত ঘন ঘন ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল যে আমাদের জন্য একটু মানে সেফ থাকাটা সমস্যা হয়ে গেল। পরে মহাজাতক আসলেন নামায়, সেও দেখলো তার উপস্থিতিতেই তদন্ত হচ্ছে। এক পর্যায়ে বান্দরবন থেকে পুলিশ প্রশাসন থেকে বলা হলো যে রেজার আজকে রাতেই সরায় ফেলতে হবে, কারণ কালকে সকালে পুলিশ সিজ করতে যাবে। অনেক আইসি আসছিল আর কি, ইউনিফর্ম পরে কেওয়াজপাড়া পুলিশ ক্যাম্পের পাহাড়ের ভিতরে এসে সে বেড়ায় চলে গেছে। সম্ভবত ওনার নাম ছিল মনির ভাই, সাব ইন্সপেক্টর। পরে আমি সঙ্গে সঙ্গে এসপি সাহেবের সাথে যোগাযোগ করলাম, বললো যে না আমি তো নির্দেশ দেই নাই। তারপরে উনি ওসিল আমার সাথে কথা বলে আমাকে জানালো যে সরাসরি মন্ত্রী মহোদয় ওসিল আমাকে ফোন করছে এবং ওসি সাহেব ওই আইসি সাহেবকে বলছে যা দেখো তো কোনটা পাহাড় কাটতেছে কিনা। তো ওই আইসি সাহেব সরজমিনে এসে দেখে সে ওসি সাহেবকে ফোনে বলছে হ্যাঁ 2টা ড্রেজার দিয়ে পাহাড় কাটতেছে। তখন বাজে প্রায় 2:30-3টা হবে, ভরা দুপুর। আমি পাহাড় থেকে ওই আইসি সাহেবকে যাওয়া দেখে আমিও পাহাড়ের উপরে, আমি সঙ্গে সঙ্গে এসপি সাহেবকে ফোন করছি যে আপনি আইসি কে পাঠাইছেন কিনা। বলছে না আমি তো পাঠাই নাই। তো তারপরে সে তখন বললো যে, আমি বললাম যে তাহলে কি ড্রেজার, যেহেতু আইসি রিপোর্ট করছে ওসির কাছে, আপনি যেহেতু শুনছেন যে ওসি সাহেব আপনাকে বলছে 2টা ড্রেজার আছে, তাহলে কি ড্রেজার 2টা আজকে সরাই ফেলবো? বলে খুব ভালো হয়, দেখা যাবে কালকে সকালে ম্যাজিস্ট্রেট চলে গেছে, ড্রেজারে কিন্তু জামিন হয় না, ড্রেজারে অ্যারেস্ট হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার, কঠিন মামলা। তারপরে সে চিটাগাঙে ওই ড্রেজারের কাছ থেকে, যাদের কাছ থেকে আমরা ভাড়া নিয়েছিলাম ঘন্টায় 800 টাকা করে, তাদের কাছ থেকে ড্রেজার পরিবহনের জন্য 2টা বড় ওই লরির মতো নিয়ে আসা হলো। আমিরাবাদে আটকায় রাখলাম, রাত্রে 10টার দিকে কেয়াজুপাড়া দিয়ে কোয়ান্টামের দিকে নিয়ে আসে ওই ড্রেজার 2টা। মাটি কাটার হচ্ছে এক্সকেভেটর যেটা
মাটি যে কাটে ওইটা? মাটি কাটি তো এক্সেলভেটর তো ভাইয়া ওই যে খুঁড়ে মাটি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আর এটা হ্যাঁ। যে ব্লেড থাকে 12 ফুট ব্লেড ছিল একটা, 9 ফুট ব্লেড ছিল একটা। আচ্ছা আচ্ছা, মাটি সমান করার জন্য হ্যাঁ, এটা মাটি পাহাড়ের উঁচু জায়গাটার মাটি কেটে নিচু জায়গায় দিয়ে বা নিচুতে সমতল ফেলায়। মাছ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমতল বুঝতে মাছ পারছি। করবে। তারপরে দুইটা আমরা ট্র্যাঙ্কলরি নিয়ে আসলাম, এই ড্রেজার দুটা রাত্রে উঠে ঠিক 2টার সময় একটা মোটরসাইকেলে সাজেদুর ভাই ছিল, আর একটা মোটরসাইকেলের পিছনে আমি ছিলাম। আর ওই যে দিনাজপুর বাড়ি স্টোরে ছিল যে লম্বা করে হুম হুম সৈয়দ হুম। ভাই, সৈয়দ ভাই ছিল একটা মোটরসাইকেলে, সাজেদুর ভাই একটা মোটরসাইকেলে, আমি সাজেদুর ভাইয়ের পিছনে ছিলাম। আমরা মোটরসাইকেল নিয়ে আগে হাসনা ভিটার ব্যারিকেড গুলো তুলে ফেললাম যাতে এরা চলে যেতে পারে। ক্যাজুপাড়া দিয়ে রাত্রে 2টার পরে আমরা এগুলা পাঠাই দিলাম। সকালবেলা ঠিকই বান্দরবন থেকে ম্যাজিস্ট্রেট ডিসি সাহেব পাঠাই দিয়েছে। ডিসি সাহেব ছিলেন মিজানুর রহমান সাহেব। উনি একটু আমাদের প্রতি মনোক্ষুণ্ণ ছিলেন, কোয়ান্টামের বিভিন্ন কাণ্ড কারখানায় জমি জায়গা কেনায়। তারপর আসে দেখে যে খুঁজে দেখে যারা কোনো ট্রেজার নেই। তারপরে তো ফোনে ফোনে ঝগড়া, বলে যে না স্যার এখানে কোনো ট্রেজার নেই। সে গাছের উপর উঠে যে ট্রেজার খুঁজতেছে পাহাড়ের নিচে লাগায় রাখতে কিনা। আমরা যে রাতে পার করে দিচ্ছি ওরা তো জানেই না। এরপরে যখন এমন অবস্থা, প্রতিটা পত্রিকায়, জাতীয় পত্রিকায় কিন্তু তখন এগুলা লেখালেখি হচ্ছিল, সাংবাদিকরা এসে ছবি তুলে দেখাচ্ছে যে পাহাড়িদের গ্রাম উচ্ছেদ করা হয়েছে, কেউ বলতেছে পাহাড় কাটা হয়েছে, কেউ বলছে ঝিরো চল প্রবাহমান ঝিরির ধারা বন্ধ করা হয়েছে। অর্থাৎ গ্রাউন্ড অলিম্পিয়ান করাটাতে যে পরিবেশের জন্য একটা সাংঘাতিক ক্ষতিকর হয়েছে, এটা তারা উপস্থাপন করার চেষ্টা করতেছে। এবং আমাদের 2বার জরিমানা হলো। একবার লামার ইউনো সাহেব করলেন, কামরুল হাসান, উনি মারা গেছেন ভদ্রলোক, আল্লাহ বেহেশত নসিব করুক। উনি করলেন 1 লাখ টাকা। পরে ডিসি সাহেব আরডিসি কে পাঠিয়ে দিয়ে করলেন, ডিসি সাহেব বান্দরবন থেকে 1.5 লাখ টাকা। তো এই টাকাগুলো দিয়ে আমি কিন্তু ওই জরিমানার টাকাগুলো সোনালী ব্যাংকে জমা দিয়ে জমা স্লিপ গুলো আমি রাখলাম। তো পরে আমরা এখন বসে মহাজাতক সহ আলাপ, যখন আর এটাকে কিভাবে এখন জাস্টিফাই করা যায়, তখন এই আলোচনার এক ফাঁকে আমি বললাম যে যদি সম্ভব হয়, যেহেতু বিশিষ্ট পরিবেশবাদী আব্দুল আবু সাইদ স্যারকে আনা যায় কিনা। এই যেই কথা সেই কাজ, ঢাকায় যোগাযোগ করে দ্রুত আব্দুল আবু সাইদ স্যারকে প্লেনে করে চিটাগাং থেকে এসি মাইক্রোতে করে লামায়। পরের দিন গ্রাউন্ড অলিম্পিয়ান আমরা উদ্বোধন করব। ঢাকা থেকে ফোন আসলো যে বাচ্চাদের এখন এই যে গ্রাউন্ড অলিম্পিয়ান উদ্বোধন করবে, তখন আমরা কি করতে পারি। তাই বললাম যে স্কুলের মাঠে আপনার খেলা আছে কাকাসার ভাই, নূর হলের সামনে কিন্তু এই যে সব খেলার উপকরণ, ঢেকি গুলান, তারপরে স্কি গুলান ছিল, সবগুলা রাতারাতি সব স্টাফদেরকে ডেকে খুঁড়ে খুঁড়ে এই লোহার মোটা মোটা পাইপ, মানে 10 জন 15 জন করে সবগুলো নিয়ে আমরা গ্রাউন্ড অলিম্পিয়ানে, মানে একটা খেলার মানে সামগ্রী, খেলার উপকরণ মাটি থেকে তুলে গর্ত করে 1 কিলোমিটার দূরে নিয়ে যাবার আমরা পরিচিত করলাম। লাল আর সাদা রং করে দিলাম। সরি, আমাদের রঙের নিজস্ব লোক ছিল মাহমুদ রেজা, এখন সৌদি আরবে আছে। আমি যখন উমরা করতে যাই মক্কা শরীফে এসে আমার সাথে দেখা করতে, তো সব রঙের লোকদেরকে লাগাই দেওয়া হলো যে সব রং করে ফেলো। এত সুন্দর রং, মানে আব্দুল আবু সাইদ স্যার যখন বিকালে আসছে ফ্লাইটে, আমরা যখন ওখানে মার্চ পাস্টের জন্য নিয়ে গেছি, তো আমাদের লোকরাই মানে বিস্মিত হয়ে গেছে যে আরে এটা তো কালকেও দেখছি মাঠ। রাত্রেবেলা যে আমরা এগুলো উঠাই নিয়ে যা সারা রাতে আবার গর্ত করে পুঁতে আবার রং করে ফেলছে, এটা ওরা মানে চিন্তা করতে পারে, আমাদের লোকেরাও চিন্তা করতে পারেনি, যেমন মহিলা টিচারের আপারা চিন্তা করতে পারেনি। পরে আব্দুল আবু সাইদ সাহেব যেহেতু পরিবেশবাদী, পাহাড়ের উপরে গ্রাউন্ড অলিম্পিয়ান হবে, তখন কিন্তু একটা চীনে অলিম্পিক হচ্ছিল পাহাড়ের উপরে। তো পাহাড়ের উপরে ছেলে পেলেরা হাঁটাহাঁটি করলে স্ট্যামিনা, মানে পায়ের বেশি শক্ত হবে, স্ট্যামিনা বাড়বে, বিভিন্ন কথাবার্তা বলে আমরা এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছি আর কি। ওইখানে কবিরান থেকে নামটা চেঞ্জ করে গ্রাউন্ড অলিম্পিয়ান করা হয়েছিল আর কি। না, আপনাদের নামের প্রতারণা তো অনেক আগে থেকেই। ওখানে যে আপনারা এই যে কি ইমার খান শিশু হাসপাতাল একটা বিশাল বড় সাইনবোর্ড লাগালেন, এরপরে কোথায় সেই বিল্ডিংস, কোথায় সেই কমপ্লেক্স, তারপরে ডাক্তার নুরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় হয়েছে? হয় নাই। এরকম নামের প্রতারণা আপনাদের অনেক আগে থেকেই আছে। আপনাদের আছে বলতে কোয়ান্টাম মহাজাতক, ওই সময় যেহেতু আপনারা ওখানে জব করতেন, মানে মহাজাতকের আছে, এটা তো তার হচ্ছে একটা প্রতারণা। অর্থাৎ যে গেস্টকে নিয়ে যাবে তার নামে বিশাল বড় একটা সাইনবোর্ড লাগাবে যে তার নামে এখানে একটা স্থাপনা হচ্ছে। সে চলে গেল, কিছুদিন সাইনবোর্ড যতদিন থাকলো, তারপরে শেষ। না, এটা হচ্ছে যতদিন না, একটা কৌশল যে ওই লোককে এইভাবে মোটিভেট করা এবং তার মাধ্যমে কিছু লোককে কোয়ান্টামে নিয়ে আসা এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণে একটা অর্থ দান সংগ্রহ করা। এটাই হচ্ছে মহাজাতকের মহাজাতকের একমাত্র ধান্দা লক্ষ্য। মহাজাতকের ধান্দা ধান্দা এটাই। ছিল, ওর ধান্দা কিন্তু টাকা। মহাজাতকের ধান্দা একটাই, মহাজাতকের ধান্দা কিন্তু একটাই, সেটা হচ্ছে টাকা। আপনি যত যাই বলেন, ওর মূল লক্ষ্যই হচ্ছে টাকা, ধান্দা টাকা। জি বলেন ভাইয়া। মহাজাতকের ধান্দা ছিল কি যে ডক্টর ইমার খান যেহেতু একজন ন্যাশনাল প্রফেসর, শিশুরোগ বিশেষজ্ঞ, তার নামে একটা হাসপাতাল করলে সে ঢাকা থেকে ফান্ড নিয়ে দিবে আর মহাজাতক এখানে শিশু হাসপাতাল বানাবে। ডাক্তার এমআর খানের আত্মজীবনী আমি পড়ছি, বুঝছেন। ওনার বাড়ি হচ্ছে সাতক্ষীরা। উনি মানে ওনার ফ্যামিলিতে ইউনিয়ন পলিটিক্স করা, চেয়ারম্যান পলিটিক্স করার এগুলা জিনিস উনি ছাত্র জীবন থেকে জানে।
যার ফলে ওনাকে যে বাতাস দিচ্ছে মহাজাতক এটা উনি টের পায়, কিন্তু উনি আবার বলতে জ্ঞানী মানুষ তো বলে না। যার ফলে দ্বিতীয়বার যখন উনি আসছে ঠিক ওই জায়গাটাই, আমি তো ওনার গাড়িতে মাইক্রোতে, ওই জায়গাটায় সলহায় বলতেছে জলিল, ওনার প্রাইভেট সেক্রেটারি অথবা একজন সিনিয়র সহকর্মীর নাম ডক্টর জলিল, বলতেছে জলিল এই জায়গাটায় আমরা করছিলাম না, ফাউন্ডেশন দিয়েছিলাম না হাসপাতালে। তো ওরা খোঁজাখুঁজি করতেছে, উনি কিন্তু আইকিউ ধরে ফেলছে যে না এই জায়গাটা। তো আমরা তো সাইনবোর্ডটা খুলে পিছনে লুকায় রাখছি, ডক্টর মনিরুজ্জামান ভাই বলে দিচ্ছে যে সাইনবোর্ড যেন ওখানে না থাকে। আর আমার কাছে যেটা খারাপ লাগছে, ওইটা নূর হল নাম ছিল, নূর ইসলাম স্যারের নামে। তো যেই তখন এমআর খান স্যার আসতেছে বলে এটা খোলো, এমআর খানের নামে এমআর খান হল। হ্যাঁ, এই যে ইউনিফর্ম জার্সি বদল করা, মানে মহাজাতক কিন্তু আমাদের দেশে যেমন কিছু রাজনৈতিক লোকেরা নির্বাচনের আগে জার্সি বদল করে, মহাজাতক কিন্তু এই লাইনের মাস্টার পিস। এই যে আমাকে, সালাউদ্দিন ভাইকে, কাউসার ভাইকে, আপনাদেরকে, আমাদেরকে যারা কোয়ান্টামের ব্যাপারে মানুষকে আমরা সচেতন করতেছি, সে যে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করতেছে, এটা কিন্তু সে এই জায়গাটায় হারছে, নাহলে সে কিন্তু একটা মাস্টার পিস এই লাইনে। কিন্তু আমাদের কণ্ঠের দৃঢ়তা, আমরা প্রথম দিন থেকে একই লাইনে একই কথা বলতেছি। মিথ্যা কথা পুলিশ কিন্তু বারবার জবানবন্দি নেয় কেন? যে মিথ্যা কথা একই ধারায় হবে না, সত্য কথা একই ধারায় হবে। আমাদের কথাগুলোর একই ধারা। ওই যে 2004 সালে সে ধ্যানঘরের দরজা কিভাবে খুলছে, এখন নতুন ধ্যান ঘরে যায় কিছু উন্মাদ প্রতিবন্ধী, তারা যখন দেখতেছে এই ধ্যানঘর, আমি বলতেছি না এটা না, এটা তো ওই ধ্যানঘর, তখন কিন্তু তারা লজ্জাও পায় না। আমরা তো এই ধ্যানঘরের কথা বলতেছি, আমরা 2004 সালে রাবিয়া ওয়াজিয়া আবার সময়কার কথা বলতেছি, পুরান ভাইয়ের সময়কার কথা বলতেছি। রানা ভাই শোনা যাচ্ছে না আপনাকে? মাইক্রোফোন মিউট আছে। না, আমি ওই ভাইদেরকে দাওয়াত করছি যে এই ধ্যান ঘরই সে আবার ওপেন করুক, আমরাও যাই, তারাও আসুক, সে সিসিং ফাঁক বা সে ইয়ে বলে সে এটা ওপেন করুক, আমরা একটু দেখি। আমরা ওই মহাজাতক এবং মহাজাতকের স্ত্রী বা মহাজাতকের সবচেয়ে যে অনুগত দাস, সে ভিতরে থাকবে, আর আনোয়ার সাহেব আপনি ভিতরে থাকবেন, অথবা কাউসার ভাই ভিতরে থাকবে, আমি ভিতরে থাকবো, যে ভিতরে যেন কোনো লোক না থাকে, আর সে বাইরে থেকে বলবে সিসিং ফাঁক অথবা আলু ফাঁক বা দরজা ফাঁক। দেখি সে কেরামতি করতে পারে কিনা। এখনো তো সে, তার তো এখনো হিকমারও বড় হয়েছে, সে বয়স বাড়ছে না, সে তো এখন তো যা বলবে সেটাই হবে। সেটা এখন করুক তো দেখি, এখন প্রমাণ করে দেখা। ডেভেলপ হয়ে গেছে। হ্যাঁ ভাই, এখন তো প্রযুক্তি অনেক ডেভেলপ হয়ে গেছে। এখন চিটিং ফাঁক বলুক, ক্যামেরা থাকবে, সাংবাদিক থাকবে, ওর গৃহপালিত সাংবাদিকই থাকুক, ঠিক আছে, ওইখানে সবার সামনে সে চিচিং ফাঁক বলুক, বলে সেটাকে ইয়ে করে দরজা ফাঁক। রানা ভাই যখন বলছেন, একটু আনোয়ার ভাইয়ের কাছ থেকে আরেকটা জিনিস একটু ইয়ে করে নেই। আমরা যখন ছিলাম, আমি যখন আপনার গাইডের ওখানে ছিলাম, আমাদেরকে বলা হতো আবেগ কুদরতে 3টা ডুব দিলে নাকি নিরাময় হতো। এছাড়া আরোগ্যশালার পানি আপনিও জানেন, আমিও জানি যে 2011 সালে যখন মসজিদ উদ্বোধন করা হয়, তার আগে পরে একটা হাইপ তোলা হয়েছিল যে আরোগ্যশালার পানি টানা 40 দিন, যে কোনো রোগের নিয়তে টানা 40 দিন গেলেও সব রোগ ভালো হয়ে যায়, এবং আরোগ্যশালার পরে অতিথি ছাড়া। এই সবগুলা হিলিং এর এত কম্বো প্যাকেজ থাকার পরেও মহাজাতকের বউকে কেন লামাতে দৌড়াইতে হয়, এবং মহাজাতকের ভাই কেন ক্যান্সারে মারা যায়? শুধু মহাজাতকের ভাই না তো, মহাজাতকের বোন বকুল, তার হচ্ছে স্বামীও ক্যান্সারে মারা গেছেন এই যে 1 বছর আগে। কোনের সাথে তো সম্পর্ক নাই। না না, থাকবে না কেন। এবং মহাজাতকের যে এই যে মাওলানা সাইদুল হক, উনি মারা গেল, উনিও তো ওরা তো আরো পরে ক্যান্সারে মারা গেল। বউয়ের হিসাবটা নেই, ক্যান্সারে মাওলানা সাইদুল হক এত কিছু করে তারপরে ক্যান্সারে মারা গেল, তাই না? আনোয়ার ভাই যদি বলেন। আসলে হয়েছে কি, ওই প্রথমে তো আরোগ্যশালার পানিটা ধ্যান ঘরে যেটা ঝর্ণা হয়ে গেছিল টিউবওয়েলটা, কিন্তু ওইটাতে এত আয়রন পরে, রাবে আবার বললো যে এটা পানি খেয়ে ওনার আমাশা হয়ে গেছে, তারপরে এটা যেহেতু আয়রন পরে এটা হলো না। এখন যেটা আরোগ্যশালা, এটা তো মূলত আমরা 6 ইঞ্চি একটা পাইপ বোরিং করে লামারাবারের আর ওই মেমোরিয়ামের মাথায় ওইখানে একটা জায়গায় যে কেউ গেলে দেখবে যেটা পানি ডিপ টিউবওয়েল বোরিং করে নিয়ে মাঝখানে একটা ট্যাঙ্কিতে তোলা হয়, ওইখান থেকে আরেকটা পাম্প দিয়ে আরোগ্যশালা ট্যাঙ্কিতে তোলা হয়। হ্যাঁ, এটা দেখেছি, আমাদের দেখা আছে। আর আবে কুদরত যেটা, এগুলোর হচ্ছে আবে কুদরতে গোসল করলে যে কোনো নিয়ত দিয়ে ডুব দিলে সে নিয়ত কবুল হয়ে যায়, এবং 2-1 আপা বলছে তাদের বিয়ে হয়ে গেছে। কিন্তু মহাজাতকরা যদি ডুব দিত, হয়তো 2-4টা বাচ্চার বাবা হইতো, কেন উনি ডুব দিল না এটা আমার মাথায় আসে নাই, তখন তো আসলে মাথাও ছিল না। তো এখন এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে একটা মানুষকে ফুলায় ফাঁপায় প্রচার করা, এটাও মাফিয়াদের একটা কিন্তু কৌশল। এগুলো হচ্ছে মানুষকে বোকা বানানোর কৌশল। যে জাপান থেকে একজন বলতেছে আমি জাপান থেকে আসছি, আমার পায়ে ফাঙ্গাস ছিল, জাপানে ডাক্তাররা নিরাময় করতে পারে নাই, ঢাকায় পারে নাই, কিন্তু ওই আবে কুদরতের ওই পানিতে যে লাল
আয়রন গুলো পড়ে থাকতো কাউসার ভাই, ওগুলা দিয়ে সে ঘষাঘষি করছে, সে ভালো হয়। অতএব আবেগ উদ্ধৃতের মাহাত্ম্যটা হচ্ছে এটা, এই যে মানুষের এগুলো বিশ্বাস। যেমন মনে করেন যে আমার মুখে কিন্তু কালো তেল ছিল, দাগ ছিল, আপনারা দেখছেন কিনা জানি না, আমার ছবি ছিল, আমার গালে মেস্তা পড়েছিল, যে কোনো কারণে হোক পাহাড়ে আমার মেস্তাটা চলে গেছে, কিন্তু ওই লামা মাটি ব্যবহার করে আমার মেস্তা গেছে, আমারে কিন্তু এটা মডেলিং করাইতে গেছে এক ধ্যানোচ্ছব। আমিও কিন্তু নির্বোধ, হ্যাঁ রে বাপরে বাপ, বুড়িরে খুশি করলে আল্লাহরে খুশি করন যাইবো, হ্যাঁ আমরাও এগুলা করছি। এখন যারা আমাদেরকে গালি দিচ্ছে, আমাদেরকে বিশেষণে বিশেষিত করতেছে, এরা আগামীকালে কিন্তু এরাই কিন্তু আনোয়ার, এরাই কিন্তু কাউসার হবে, এরাই মাসুদ রানা হবে, অপেক্ষা শুধু। কারণ মানুষকে কিন্তু বেশি দিন বোকা বানায় রাখা যায় না। মানুষকে যদি বেশি দিন বোকা বানায় রাখা যাইতো, তাহলে 1 থেকে 100 ব্যাচের, 1 থেকে 5 ব্যাচের গ্রাজুয়েট প্রোমাস্টাররা কই? তারা তো নতুনরা থাকে, পুরানা কেন থাকে না? কারণ পুরানারা বুঝে ফেলে যে এর হিলিং এ, এর নিরাময়, এর দোয়ায় কোনো উপকার হয় না, অপকার হয়। চুম্বকের পানি খাইলে, এখন কিন্তু চুম্বকের পানি করছে আর বলেন, এটা জানেন নাকি? হ্যাঁ, কারণ অনেক বিজ্ঞান ভিত্তিক ম্যাগাজিনেও লেখা হয়েছে যে মিনারেলের বোতলে চুম্বকায়িত হওয়ার কোনো যৌক্তিক বিজ্ঞান ব্যাখ্যা নাই। এবং এই কথাগুলো যারা বলছে তারা কিন্তু আনোয়ার হকের মতো সাধারণ শিক্ষিত লোক না, তারা পদার্থ বিজ্ঞানী, তারা চুম্বক বিশেষজ্ঞ। হ্যাঁ, তারপরে মহাজত চিন্তা করছে না, এই ট্যাবলেট তো পাবলিক কে আর খাবে না, 4,000 টাকা করে চুম্বক বিক্রি করা যাবে না। বা পানির কি খবর? ওই যে ওই পানি কি এখনো আছে? কোয়ান্টামে যে মহাজাতক যে একটা পানি পড়া দিত, ওই যে একটা জায়গায় ট্যাপ খুললো, নিরাময় পানি, আরোগ্য পানি, সেই পানি কি এখনো আছে? এখনো পানি সে আছে? পানি আছে, আরোগ্যশালায় আছে, ঢাকায় আছে কিনা জানি, ঢাকায় ঢাকায় না, ওই বান্দরবানের কথা বলছি, লামাতেই কথা বলছি, ওই পানির এখনো আছে না? আছে, লামায় তো ভাই আরোগ্যশালা। আমি যাই বলেন, আমি ওই পানিতে ওখানে পানি খাইছি, ওখানে যাওয়ার পরে ওখানে পানি খাইছি, কিন্তু আমি 1 বোতল পানিও ওই কখনো ওই নিয়ে আসি নাই। কারণ আমার কাছে ওই জিনিসটা ওই প্রথম থেকেই মহাজাতকে প্রতারক মনে হয়েছে, যে সে তো এই পানি নিয়ে প্রতারণা করা শুরু করলো। না না, এটা তো হচ্ছে কি, সে জমজম কূপের বিকল্প একটা বের করছে, এরকম এটা তো একটা কুসংস্কার। কোরআনের যেটা জমজম কূপ, এটা তো হচ্ছে আল্লাহ পাকের স্বীকৃত একটা ইতিহাস। জমজম কূপ, সে বলতেছে কি যে আরোগ্যশালার পানির সাথে আপনি অন্য পানি মিলাবেন, সেটাও এই পানি আরোগ্যশালার পানির মতো হবে, মানে যে জমজম কূপের পানির সাথে অন্য পানি মিলাইলে যা হবে, মানে এ তো হচ্ছে ধান্দাবাজ, এ মানুষের দুর্বলতার সুযোগ নেয়। তো আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ সেটা করতেছে, কিন্তু যারা বুঝে না তাদেরকে তো যতক্ষণ বিপদে না পড়বে ততক্ষণ তো তাদেরকে বোঝানো যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে অতিথিশালায় আজ পর্যন্ত আমি একজন মানুষকেও দেখলাম না। মহাজাতকের বউকে একটু অতিথিশালায় রেখে ট্রিটমেন্ট করা যাইতো না? কিংবা তার ভাই তো লামাতেই থাকতো, ওইখানে অতিথিশালায় রেখে ট্রিটমেন্ট করা যেত না? কিংবা এই যে সম্প্রতি আমরা শুনছিলাম ডক্টর মনিরুজ্জামান অসুস্থ হয়ে গেছে, গোপনে ওনাকে হাসপাতালে, বার্ডেন না কোন একটা হাসপাতালে গোপনে চিকিৎসা করানো হলো হার্টের। মনিরুজ্জামান না, মেহেদি ভাই। আপনি যদি তথ্য ভুল দেন তখন তো মানুষ মানে উল্টা পাল্টা। ওনার এটা মনে নাই, এটা মিস্টেক হতে পারে, ওনার হয়তো মনে নাই, ওটা ডাক্তার মনিরুজ্জামান না, এটা হচ্ছে রাজশাহী সেন্টারের পরিচালক অ্যাডভোকেট কায়সার পারভেজ মেহেদি, ওনার হার্টের সমস্যা। তো ওনাদেরকে আপনার এই অতিথিশালায় রেখে কেন ট্রিটমেন্ট করা হইলো না হিলিং এর মাধ্যমে? মহাজাতকের স্ত্রী কেন ওই ইংল্যান্ডে গেল চিকিৎসা করার জন্য? ইংল্যান্ডেরটা আমি জানি না, আমার চোখের সামনে মহাজাতকের বউ চেন্নাই অ্যাপোলো হসপিটালে ট্রিটমেন্ট নিছে, শঙ্কর হসপিটালের 401 নম্বর রুমে ডক্টর প্রতীক সেনের সামনে। আমি চেম্বারে, প্রতীক সেনের চেম্বারে আমি বসা, সিন্ধুরি ব্লকে। আর কি বলবো তাকে, আমার চোখের সামনে মহাজাতকের বউ গেছে, সানগ্লাস একটা কটকট একটা সানগ্লাস পরে, লিপস্টিক, ঠোঁটের মধ্যে লিপস্টিক মারছে, ম্যাক্সি পরে গেছে। আপনার সাথে কথা হলো না তখন? ভাই তখন তো তারা আমি জুতা দিয়ে পিটাই। আমি কোয়ান্টাম থেকে ছাড়ছি ভাই, এখন বলতেছি আমি কোয়ান্টাম থেকে ছাড়ছি, আমি যে কোনো কারণে একটা প্রতিষ্ঠান থেকে সরে যেতে পারি, আমাকে স্যাক করুক বা আমি ছেড়ে যাই, আপনি আমার শ্বশুর বাড়ি থেকে মানে ইয়া করবেন কেন, গুতাগুতি করবেন কেন? আমার বাপের বাসা থেকে আগ্রাবাদ শাখা থেকে, আমার বাপের দক্ষিণ দিকে তাকালে আমার বাপের বাসা দেখা যায়, আগ্রাবাদ শাখা থেকে পশ্চিম দিকে তাকালে আমার শ্বশুরের বাসা দেখা যায়। আমার বাপ তখন বাংলাদেশ ব্যাংকে রিটায়ার্ড দিয়েছে, মাত্র রিটায়ারমেন্টে গেছে, ওনার কাছে ভালো একটা অ্যামাউন্ট আছে। আমার বাকি 3 ভাইয়ের পজিশন আমি বলতেছি না। আমার বাবার, আমি যদি কোয়ান্টামের 7-8 লক্ষ টাকা আত্মসাৎ করে থাকি, তাহলে কোয়ান্টাম থেকে আমার বাবার কাছে যাবে, গিয়ে বলবে যে আপনার ছেলে টাকা আত্মসাৎ করছে, আপনারা টাকাটা ওকে বলবেন টাকাটা না দিতে, দিয়ে দিতে। যদি না দেয় আপনারা দিবেন, অথবা আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। শালার পুত্র আমার কাছে না, আমার বাপের কাছে না যায় গেছে আমার শ্বশুরের বাসায়। আমার শ্বশুর তো মারা গেছে, মানে তখন পুরো পেনশনের সবকিছু ইয়া হয় নাই। আমার শ্বশুরের বাসায় গিয়ে আমার শ্বশুর টাকা দিবে? বদমাশের বাচ্চারা আগ্রাবাদ ইয়া থেকে সাজ্জাদে লোক পাঠালো আগ্রাবাদ শাখাতে, আগ্রাবাদ শাখাতে আমার শ্বশুর বাসা লোক পাঠায়, আমার বাপের বাসা কেন পাঠায় নাই? 7-8 লাখ টাকা তো তখন আমার বাপের জন্য কিছুই না। বললে তো যে আমার বাপ অন্তত 35 বছর বাংলাদেশ ব্যাংকে
জব করছে, একটা জব করে ডিজিএম হিসেবে সে রিটায়ারমেন্টে আসছে, তখন তাকে বললো তো সে দিয়ে দেয়। 7-8 লাখ টাকা তো খুব বেশি কোনো টাকা না। আমার শ্বশুর বাসায় গেলি কেন? আমার শ্বশুর তো বাংলাদেশ ব্যাংকে, তুই গেলি কেন? আমার শ্বশুর বাড়ি থেকে যখন আমাকে ধরা হইলো যে আপনি তো টাকা আত্মসাৎ করছেন, আমাকে আমি বললাম যে আমি যদি টাকা আত্মসাৎ করি সেটা সবার আগে বুঝতে পারবে আপনাদের মেয়ে, আমার ওয়াইফ। আমি তো টাকাটা নিয়ে বাথরুমে ঢুকাবো না। আমি তো টাকা নিয়ে পুঁটি মাছ খাইলে আগে পুঁটি মাছ খাইলে এখন বল মাছ খাবো। তা আমি টাকা মারছি, আমি আমার ওয়াইফকে জিজ্ঞাসা করছি বিয়ের পর গরুর মাংস কয়দিন কিনছি, বলে একদিনও কিনে নেয়। দেশি মোরগ কদিন কিনছি, একদিনও কিনে নেয়। লামা থাকা গেলেন দেশি মোরগ কিনছিলাম, লামা থেকে আসার পর একটা দিনও ইয়ে কিনে নেই। আর আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ, আমার বিরুদ্ধে আমি কোয়ান্টাম কসমো স্কুলে থাকাকালীন আপনার প্রচুর টাকা আত্মসাৎ করছে। আনোয়ার ভাই, আপনি তো স্কুলের দায়িত্বে ছিলেন। স্কুলে আমরা যখন ছিলাম আমাদের কারো হাতে, আপনাদের অথরিটিতে ছিল, স্কুলের কোনো লেনদেন কি আমাদের হাতে করার কোনো সুযোগ ছিল? তাহলে আমাদের হাতে যেখানে টাকা লেনদেনের সুযোগই নাই, সেখানে আমি টাকা আত্মসাৎ করবো কোনখান থেকে? মহাজতের পাশা দিয়ে টাকা বের করবো? ফাজলামি করেন। আপনি আমার বাপের বাসা, আমি টাকা আত্মসাৎ করলে আমার বাপের বাসা যান, আমার বাপকে বলেন। মানে এখানে না গিয়ে সে আমার যাবে আমার শ্বশুর, আমার শ্বশুরের বাসা। মানে মাঝে মধ্যে মুখটা খুব খারাপ, এই জন্য আপনি এখন বলাতে ইয়া হয়েছে আর কি। সালার মানুষরে, আমি লামাতে যাওয়ার, ফিনিতে যাওয়ার পরে আমাকে কয়েকজন জিজ্ঞাসা করছে যে কাউসার ভাই, আফসারুল ভাইয়ের সাথে কোয়ান্টাম যে আচরণ করলো, তাহলে আমাদের সাথে কোয়ান্টামের আচরণটা কি? আমি তখন জিনিসটা জানি না, আফসারুল ভাই কে? উনি বোধহয় লক্ষ্মী বুঝছে কি হয়েছে এরকম। এখন আমি যদি ঘটনার আগে পিছিয়ে কিছু জানি, আমি কিছু বলতে পারতেছি। আমাকে আফসারুল ভাই, হাসান ভাই পরিচয় হওয়ার পরে একদিন উনি আমাকে বললেন যে ভাই, আমি ফেনী থেকে চিটং আসছি। উনি আমাকে বললেন কাউসার ভাই, আজকে আমার মনটা খুব ফ্রেশ, মানে এত ভালো লাগতেছে ভাই, বুঝতে পারবো না। কেন ভাই, কি হয়েছে? বলে আজকে সজ্ঞা জ্বালালির পরে আমি নিচে নেমে, বিশ্রাম বিরতির সময় সবাই তো নিচে নামলাম। আমি মহাজত গুরুজির সাথে দেখা করার জন্য নামি নাই, আমি এমনিতে নামছি। আমাকে নামার পরে গুরুজি ডাকলেন মাইশাপাকে দিয়ে। ডাকার পর আমি গেলাম, গুরুজি আমার বুকে হাত বুলিয়ে দিয়ে বলছেন যে আপনার ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নাই, আপনি ভালো হয়ে যাবেন। তার আগে মাসা ভাই ওনাকে বলছে আপনার ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নাই, আপনি ইন্ডিয়া যাওয়ার জন্য যে টাকাগুলো রাখছেন সেটা আপনি শীর্ষ সদনে দান করে দেন। উনি পুরো টাকাটা দান করে দিচ্ছেন। এরপরে মানে ওনাকে সজ্ঞা জানালিতে কথা বললো। ঠিক তার পরের মাসের সজ্ঞা জানালিতে ওনাকে বলা হলো, মহাজোদক ডেকে নিয়ে ওনাকে বলছে আপনি চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যান। টাকা নেওয়ার পর টাকা নিছে, টাকা নেওয়ার পরে মহাজোদক তাকে বলছে আপনি ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নেই। পরের মাসে, এটা এপ্রিল মাসে, মানে ঠিক পরের মাসেই সজ্ঞা জানালিতে বললো আপনি ইন্ডিয়া যান। এখন উনি আমাকে, আমিও তো ওই দিনও চিটাগাং আসতেছিলাম, উনি আমাকে বললেন যে কাউসার ভাই আজকে মনটা খুব খারাপ। আমি কেন? উনি অনেক মানে বলতে চাচ্ছেন, তারপরে বললেন যে আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমাকে কেউ আকাশ থেকে আছাড় মেরে ফেলে দিচ্ছে। কারণ আমি তো আগে বসে কিছু জানি না ঘটনা। পরে উনি আমাকে বললেন যে আজকে গুরুজি আমাকে বললেন যে আমি চাইলে যেন ইন্ডিয়াতে যাই। পরে এটা নিয়ে ফিনিশেলে যখন অনেক কথাবার্তা হচ্ছিল, তখন চট্টগ্রাম সেন্টারের সাজ্জাদ খবর পাঠাইছে কি আফসারুল হাসান তরুণ ভাইয়ের বিশ্বাসের দুর্বলতা ছিল। কি পরিমাণ থার্ড ক্লাস হইলে মহাজাতক এবং মহাজাতকের এসেঞ্চা গুলো কি পরিমাণ থার্ড ক্লাস হলে একটা মানুষকে বলতে পারে যে তার বিশ্বাসের দুর্বলতা। আরে ভাই, আমি আমার ট্রিটমেন্টের জন্য যে টাকাটা রাখছি পুরো টাকাটা আমি দান করে দিলাম, বলার পর এক কথাতে দান করে দিছি। এখন আমাকে বলতেছে যে আমার বিশ্বাসের দুর্বলতা। আচ্ছা, এরপর ঘটনাটা দেখেন। যাই হোক, উনি এবার ওনার জায়গা জমি কিছু বিক্রি করে ইন্ডিয়া রওনা দিলেন। ইন্ডিয়াতে যেদিন উনি ফ্লাই করেন, ওনাকে ওনার এই ওয়াইফ সহ ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত গেছে। ঢাকা এয়ারপোর্টে উনি ফ্লাই করার পরে ওনার ওয়াইফকে মাসার ভাই ডাকছেন, সাইয়েদুল মাসার ভাই ওনার ওয়াইফকে ডাকছেন, ডেকে নিয়ে 300 টাকার স্ট্যাম্পের মধ্যে সাইন নিয়ে, ওনার ওয়াইফের সাইন নিয়ে 3 লাখ টাকা দিচ্ছেন। মাসার ভাই শান্তিনগর অফিসে ডেকে নিয়ে আফসারুল হাসান তরুণ ভাইয়ের ওয়াইফকে 3 লাখ টাকা দিলেন। দেওয়ার পরে কি বলছে জানেন? এর প্রতিদান ভালো হবে না। আমি মানে না বলে পারতেছি না, খুব মুখে দিয়ে খুব জঘন্য কিছু গালি আসতেছে। দেখেন, টাকাটা দেওয়ার পরে মাসার ভাই বলতেছে এই প্রতিদান ভালো আসবে না। আমার কাছে উনি যখন ফোন দিলেন, মাসার ভাই উনি ট্রিটমেন্ট করে আসার পরে তরুণ ভাই আমাকে ফোন দিলেন যে ভাই এরকম অবস্থা, আমি তো এখান থেকে অনেক টাকা পয়সা ধার করে গেছি। আমি ফ্লাই করার পরে আপনার ভাবিকে মাসার ভাই 3 লাখ টাকা দিচ্ছেন, দিয়ে 300 টাকার স্ট্যাম্পে একটা সাইন নিয়ে নিছেন এবং লাস্টে এই কথাটা বলছেন। এখন আমি কি করব? আমার তো টাকাটা আসলে চাওয়ার কোনো ইচ্ছা ছিল না। এখন আপনার ভাবিকে সে দিচ্ছে, আপনার ভাবি কিছু জানা, আপনার ভাবিকে দেওয়াতে আপনার ভাবি নিয়ে আসছে। আপনার দেখেন এটা ভাবির কি করার আছে?
উনি দেখছে যে ওনার হাজবেন্ড ট্রিটমেন্টের জন্য টাকা পয়সা ধার করে নিয়ে গেছে, ওনার মাথাতে এই হেডেকটুকু আছে। আপনি নারায়ণে যাচ্ছেন, আপনার ট্রিটমেন্টের জন্য অনেক টাকা লাগতেছে, আপনি আপনার ওয়াইফ তো অবশ্যই সেটা জানে। এখন ওনার মাথার মধ্যে আছে যে আমার হাজবেন্ড ওখানে ট্রিটমেন্টের জন্য গেছে, এখানে অনেক ধার করছে, আমি 3 লাখ টাকা পাইছি, সে ধারগুলো পরিশোধ করবো। কিন্তু মাসার ভাই যেখানে এখানে মানে বাস একটা ঢুকাইছে যে এটা প্রতিদান ভালো হবে না। প্রতিদান মানে কি? প্রতিদান মানে কি? গালের মধ্যে জুতা দিয়ে পিটালে তারপর প্রতিদান আসবে? কিসের প্রতিদান? আর প্রতিদান খারাপ হলে তো মহাজাতকের প্রতিদান খারাপ হবে। উনি তো টাকাটা চান নাই। আপনি যদি আমি দানের টাকা ফেরত নিয়ে নেওয়া টাকা যদি আপনি প্রতিদান খারাপ বলেন, মাসার ভাই তরুণ ভাই তো টাকাটা ফেরত চান নাই, টাকা তো মাসার ভাই নিজ থেকে দেয় নাই। এটা হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন প্রথম মহাজাতকের, এটা হচ্ছে একটা চালাকি, যে যেহেতু এটা প্রকাশ হয়ে গেছে পুরো ফেনী শাখায়, তাদের এটা বদনাম হচ্ছে, সেই জন্য যে তাদেরকে এই টাকাটা কিছু পরিমাণ হয়তো 50% টাকাটা ফেরত দিয়েছে। এবং মাসার ভাইয়ের বাড়ি এবং তরুণ ভাইয়ের বাড়ি পাশাপাশি একই এলাকাতে বাড়ি, এবং এরপর থেকে টাকাটা কি মহাজাতকের বাপের টাকা ফেরত দিল? ওটা তো ওই ভদ্রলোকেরই টাকা। এবং এরপর থেকে তরুণ ভাই আজ পর্যন্ত কোয়ান্টামের সাথে টোটালি সম্পর্ক রাখেন। উনি আমাকে বলছেন মহাজাতক, উনি প্রথমে বলতেন যে মহাজাতকের কালো জাদু হচ্ছে, পরিণতিতে মহাজাতকের কোনো কিচ্ছু নাই, মানে এই লোকের কোনো পাওয়ারই না আধ্যাত্মিক। সে আগাগোড়া পুরাটাই প্রতারক। যদি সে প্রতারক না হইতো, সে প্রথম মাসে আমার বুকে হাত বুলাই বলতো না যে আপনার ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন না, আপনি সুস্থ হয়ে যাবেন। পরের মাসে আমাকে বলতেছে আপনি ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যান, ঠিক 1 মাস পরে। আর বলতেছে কি ওনার বিশ্বাসের দুর্বলতা। এটাই কমন, এদের ব্যবসাটা কমন, এটাই প্রথম থেকে এইভাবেই করছে। ঠিক আছে, অনেক সময় হয়ে গেছে, শেষ করে দেন। আচ্ছা, আমরা এখানে আনোয়ার ভাই আজকে আর নিয়েন না, তথ্য নিয়েন না, নেক্সট না এটা না, ওই যে আনোয়ার ভাই যে চ্যালেঞ্জটা দিয়েছেন যে কোয়ান্টামের কোন সদস্য যদি আনোয়ার ভাইয়ের জায়গাটা মানে সচিত্র কাগজ কলমে একটু দেখাতে পারেন, প্রমাণ দিতে পারেন যে এই জায়গাটুকু বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই 3টা জেলাতে আনোয়ার ভাইয়ের নামে 1 শতক জায়গা আছে, যদি আপনারা কাগজ কলমে দেখাতে পারেন, তাহলে আনোয়ার ভাই ওপেন ডিক্লেয়ার দিয়েছেন যে জায়গাটা যত বড় জায়গা আপনি দেখাবেন ওই পরিমাণ জায়গা আনোয়ার ভাই আপনাকে লিখে দিই। এখন চাকরি বাদ দিয়ে দেখি চলেন লামায় গিয়ে ওগুলো খুঁজি এখন কাগজপত্র, আমরাও চেষ্টা করি যদি 150 বিঘা জমি পাওয়া যায়। আহ্বান জানাচ্ছি কোয়ান্টামের যারা সদস্য আছেন আমাদেরকে আমাদের ফেসবুক পেজ কিংবা আমাদের চ্যানেলে এসে আমাদেরকে গালাগালি করেন, কোনো সমস্যা নাই। আমরা তো আপনাদের মতন কোনো কিছু চুরি করতেছি না, আপনারা যত গালাগালি করবেন করতে থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের পেজে আমরা যে একটা কমেন্ট লিখলে আপনারা সাথে সাথে সেগুলা ডিলিট করে আমাদেরকে ব্যান করে দেন, এটাই প্রমাণ করে যে আপনারা আসলে একটা টাউট, আপনারাই বাটপা। তো সেই সাথে আনোয়ার ভাই যে চ্যালেঞ্জটুকু দিল, এই চ্যালেঞ্জটুকু কোয়ান্টামের সদস্যদের প্রতি আমরা দিলাম যে আপনারা চাইলে এটা বের করতে পারেন কিনা, বের করতে পারলে আপনারা আপনাদের যে কোয়ান্টামের স্বর্গ, কোয়ান্টামম, যে মানে 1000 বছরের যে সভ্যতা যেখানে হচ্ছে সে তার আশেপাশে আপনারা একটা বাড়ি করতে পারবেন, একটা বাংলো বাড়ি করে থাকতে পারবেন, এরকম সুবর্ণ সুযোগ আমার মনে হয় না আপনাদেরকে আর কেউ দিবে। কারণ আপনারা 1000 চেষ্টা করলেও পার্বত্য বান্দরবনে, আপনি চেষ্টা করলেও মহাজাতক আপনাদেরকে পার্বত্য বান্দরবনে জায়গা কেনার অনুমতি দিবে না। তো এটা আনোয়ার ভাইয়ের পক্ষ থেকে একটা সুবর্ণ সুযোগ। আপনারা যদি আনোয়ার ভাইয়ের জায়গাটা দেখা দিতে পারেন যে এই জায়গাটুকু আনোয়ার ভাইয়ের, কাগজ কলমে দলিলিক ভাবে প্রমাণ দিতে পারেন, তাহলে আনোয়ার ভাই সেই জায়গাটুকু আপনারা ভাই বলেছেন সেই জায়গাটুকুই আপনাদের নামে লিখিতভাবে দিয়ে দেবেন। তো আমরা আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।